তাই না? জি স্যার, দেখা যায় স্যার। হুম। ওকে। আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের স্লাইড আর কি, বুয়েটের আচ্ছা, আমরা আমরা নিজেও স্টুডেন্ট অবস্থায় এটা পড়েছিলাম আর কি, আমাদের টিচার আর কি, ওইটাই হচ্ছে আমি দেখাচ্ছি। আগেরটার মধ্যে অনেক কন্টেন্ট ছিল না, এর জন্য হচ্ছে বলিনি আর কি ওটা দিয়ে। তো এই স্লাইডে আমি পড়াবো, আমি হচ্ছে আপনাদের সিআর এর কাছে এটা হচ্ছে স্লাইড গুলো আমি প্রোভাইড করে দিব সবগুলাই, যেগুলো হচ্ছে আমার কাছে আছে আর কি। তো আমরা যদি শুরু করি, হাউ টু প্রিভেন্ট অর মিনিমাইজ দ্য করোশন, আমরা হচ্ছে এই চ্যাপ্টারটা হচ্ছে দেখছিলাম। আমি বলেছিলাম হচ্ছে আপনারা বইটা পড়বেন রেগুলারলি, কারণ হচ্ছে স্লাইডে অনেক কথা থাকবে, বইয়ে কিছু থাকবে। তো দুইটা হচ্ছে কম্বাইন ওয়েতেই হচ্ছে আসলে পড়া লাগবে। তো চ্যাপ্টার 13 আমরা শুরু করেছিলাম হচ্ছে কোরোশন প্রিভেনশনের হচ্ছে প্রথম পার্টটুকু হচ্ছে কিভাবে করা যায়। তো চ্যাপ্টার 13 যেটা করে সেটা হচ্ছে কোরোশন প্রিভেনশনের যে ডিজাইন কনসিডারেশন বা কিভাবে করা যেতে পারে, সে ব্রড ক্লাসিফিকেশনটা অ্যাকচুয়ালি দেখায়। প্রথমে ব্রড ক্লাসিফিকেশন দিয়ে শুরু করে, আমরা কোরেশনে কোন জিনিসগুলো কনসিডার করব, মানে যখন ইন্ডাস্ট্রি ডিজাইন করব, ম্যাটেরিয়াল নিয়ে কাজ করব, তখন কোন জিনিসগুলো কনসিডার করবো, এবং লাস্টলি যেটা করে সেটা হচ্ছে ডিজাইনে কিভাবে সিম্পলিফাই করা যায় কোরেশন প্রিভেনশনের, মানে প্রিভেনশন এক জিনিস, আর হচ্ছে আমার সিম্পলিফিকেশন করে কোরেশন হচ্ছে করা যাতে না হয় সেটা হচ্ছে আরেক জিনিস। তো ডিজাইনে অনেকগুলো পার্ট থাকে যেটা করে হচ্ছে কোরেশন মিনিমাইজেশন করা যেতে পারে। কোরেশন হতে পারে আমরা জানি না, বাট হচ্ছে যতটুকু ট্রাই পসিবল ডিজাইন স্টেজে আমরা সেটা করছি যাতে করে এখানে আনওয়ান্টেড কোরেশন না হয়। সেটা হচ্ছে আজকে আমরা পড়াশোনা করব। তো প্রথম যেটা আমরা হচ্ছে গত ক্লাসের গুলো আর একটু র্যাপ আপ করি, গত ক্লাসে যেগুলো বলেছিলাম। প্রথমে বলেছিলাম চেঞ্জিং দ্য ম্যাটেরিয়ালস, যেটা চেঞ্জিং দ্য মেটালিক ম্যাটেরিয়াল টু ওয়ান অ্যানাদার, সেটা আমরা কথা বলেছিলাম। সেটা হচ্ছে আমরা ম্যাটেরিয়ালকে যেগুলো লেস, মানে কোরোশন রেজিস্ট্যান্স যেটার বেশি, আমরা হচ্ছে ওই ম্যাটেরিয়াল গুলো ইউজ করতে পারি। সেখানেও কিছু কনসিডারেশন থাকে, যেমন ইকোনমিক কনসিডারেশন থাকে, বা বেশি কস্টলি হলে সেটার যে আমরা বারবার যেটা রিপ্লেস করতে পারি মানে কোরোডেড হয়ে যাওয়ার পর, সেটাও ইউজ করতে পারি। তো দুইটা হচ্ছে কন্ট্রাডিক্টরি ফেনোমেনা চলে আসে তখন আর কি। তারপর বলেছিলাম হচ্ছে এই পাঁচটা টপিক আর কি মেইন, আমরা করোশন কিভাবে মিনিমাইজ করতে পারি। আপনাদের হচ্ছে আমি বলবো এই টপিক গুলো যাতে মনে থাকে, যখন আমরা বলবো প্রশ্ন যদি আসে হাউ টু প্রিভেন্ট অর মিনিমাইজ দ্য করোশন। তো যে পাঁচটার কথা বললাম, এই পাঁচটা হচ্ছে ব্রড ক্লাসিফিকেশন, এর ইন্ডিভিজুয়াল পার্ট গুলো আমরা হচ্ছে আমার পার্টে দেখবো আর কি, প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ পড়তে থাকবো। তো চেঞ্জিং দ্য মেটালিক ম্যাটেরিয়াল টু ওয়ান অ্যানাদার, সেটা হচ্ছে আমরা করতে পারি, কি বলে ওটা হচ্ছে মেটালিক ম্যাটেরিয়াল চেঞ্জ, মানে কোরোশন রেজিস্ট্যান্স যেটা ওই এনভায়রনমেন্টে ওই মেটালটা ইউজ করতে পারি। আমরা হচ্ছে ডোপিং বলি এক জিনিস, আর এটাকে যেটা বলবো এখানে মানে আমরা মেটাল সিনথেসিসের ভাষায় সেটাকে বলবো হচ্ছে আমরা কি, ওই ওয়ার্ডটা কি মনে আছে, মানে কি বলতে পারি সেটা, এক মেটালের সাথে অন্য মেটাল মিক্স করে যেটা বানাবো, কেউ বলতে পারবেন? স্যার অ্যালয়। অ্যালয়, ইয়া। তো ডোপিং হচ্ছে আমরা যখন ম্যাটেরিয়াল ক্যাটালিস্ট ডেভেলপ করি তখন ওগুলোকে ডোপিং শব্দটা ইউজ করি, বাট যখন আমরা মেটাল সিন্থ মানে এরকম হচ্ছে বড় মেটাল স্ক্র্যাপ গুলা বানাবো আর কি, তখন যেটা বলি সেটা হচ্ছে অ্যালয় ফরমেশন। তো অ্যালয় ফরমেশন আমরা যেটা হয় সেটা হচ্ছে যেগুলো কোরোশন ইন্টেন্সিভ ম্যাটেরিয়াল, ওর সাথে হচ্ছে যেগুলো কোরোশন রেজিস্টিভ ম্যাটেরিয়ালস আছে বা স্ট্রেংথ বাড়াচ্ছে বা আপনার কোরোশনকে মিনিমাইজ করতেছে, ওইসব ম্যাটেরিয়াল আমরা অ্যালয় ফরমেশন করি। তো ওইটা হচ্ছে ওই পার্টের পরে আর কি। তারপর যেটা আসে অল্টারিং দ্য এনভায়রনমেন্ট, এটা আমরা বলেছি আমরা এটা পড়বো কিভাবে হচ্ছে এনভায়রনমেন্টকে লেস এগ্রেসিভ বানানো যায় ইনহিবিটর ইউজ করে, সেটা হচ্ছে একটা চ্যাপ্টার আসবে। সেপারেটিং দ্য মেটালিক ম্যাটেরিয়াল ফ্রম দ্য এনভায়রনমেন্ট, সেটা হচ্ছে কোটিং করে আমরা হচ্ছে কোরোসিভ এনভায়রনমেন্ট থেকে দূরে রাখতে চাবো। চেঞ্জিং দ্য ইলেকট্রোড পটেনশিয়াল টু মেটাল এন্ড অ্যালয়, সেটা হচ্ছে ক্যাথোডিক প্রোটেকশন অ্যানোডিক প্রোটেকশন ওই পার্টে চলে যাবে। আমরা হচ্ছে ইলেকট্রোড পটেনশিয়ালি চেঞ্জ করে দিতে চাবো কোরোশন মিনিমাইজ করার জন্য। অ্যাপ্রোপ্রিয়েট ডিজাইন এট দ্য ডিজাইন স্টেজ, আজকে যেটা করবো আমরা বেসিক্যালি এই পার্টটাই দেখবো, যে অ্যাপ্রোপ্রিয়েট ডিজাইন এট দ্য ডিজাইন স্টেজ। আমরা প্রথমেই হচ্ছে যাতে কোরোশন কম হয় সেটার জন্য। তো মেথড অফ কোরোশন প্রোটেকশন যেটাই, যে আমরা এখানে পাঁচটার কথা যেটা বললাম, ডিজাইন আছে, চেঞ্জ অফ মেটাল আছে, চেঞ্জ অফ এনভায়রনমেন্ট আছে, চেঞ্জ অফ ইলেকট্রিক পটেনশিয়াল, ইউজ অফ কোটিং, এই পাঁচটা যে বললাম এই পাঁচটা আমরা মানে মানে ওয়ার্ড দিয়ে এক্সপ্রেস করেছি। তো চেঞ্জ অফ ইলেকট্রিক পটেনশিয়াল যেটা, সেটা হচ্ছে আমরা বললাম ক্যাথোডিক প্রোটেকশন আর অ্যানোডিক প্রোটেকশন, সেটা হচ্ছে আমরা আজকে হচ্ছে শুরু করব, শেষ করতে পারবো না হয়তোবা, কিন্তু এটা নিয়ে আজকে প্রথম পার্টটা নিয়ে কথা বলবো। পরের যেটা থাকে চেঞ্জ অফ মেটাল, এটা আমরা বললাম এই যে অ্যালয় ফরমেশন, আমরা কম্পোজিশন চেঞ্জ করতে পারি, আমরা স্ট্রাকচার চেঞ্জ করে দিতে পারি। এলিমিনেশন অফ দ্য স্ট্রেসেস, আমরা স্ট্রেসের কারণে এক্সেসিভ স্ট্রেস যদি থাকে, টেনসাইল স্ট্রেস থাকে, সেটার কারণে কোন ধরনের কোরোশন হয় এটা কি আমরা জানি? মানে যদি হচ্ছে একটা কোরোসিভ এনভায়রনমেন্টে কোনো মেটাল থাকে এবং সেটা যদি টেনসাইল স্ট্রেংথ থাকে, মানে রিপিটেটিভ টেনসাইল স্ট্রেসের মাধ্যমে যেটা থাকে, কি ধরনের কোরোশন হতে পারে? স্যার ওটাতে কি ইন্টারগ্রানুলার করাশন হয়? না, ইন্টারগ্রানুলার কোরোশন আরেক জিনিস, সেটাকে বলে আমরা স্ট্রেস কোরোশন ক্র্যাকিং। এই নামটা শুনেছেন ও, এসএসসি? হ্যাঁ জি স্যার।
এটা স্ট্রেস কোরেশন ক্র্যাকিং বলি। এটা হচ্ছে আপনাদের পড়াইছে কিনা জানি না, বাট আমার পার্টে আমি একটু পড়াবো আর কি। তো এটার বেসিক জিনিসটা হচ্ছে একটা কোরোসিভ এনভায়রনমেন্ট আছে, ওই এনভায়রনমেন্টের সাথে যে মেটালটা আছে, মনে করেন হচ্ছে আমার বয়লারেরটাই। তো বয়লারে যেটা, এখানে যদি কোনো পার্ট, বয়লারের কোনো পার্ট যদি হচ্ছে দেখা যায় টেনসাইল অবস্থায় আছে, মানে হচ্ছে টেনশন আছে ওখানে, তবে যেটা হয় সেটা হচ্ছে স্ট্রেস কোরেশন ক্র্যাকিং হতে পারে। এর বিহাইন্ড দ্য মেকানিজম গুলো হচ্ছে আমরা ওই চ্যাপ্টার দেখানোর সময় বলবো। তো হচ্ছে ইন্ট্রোডাকশন অফ দ্য সারফেস কম্প্রেসিভ স্ট্রেংথ, এই যে স্ট্রেস কোরেশন ক্র্যাকিংটা মিনিমাইজ করার একটা ওয়ে হচ্ছে এটা। আমরা যে স্ট্রেস কোরেশন ক্র্যাকিং বা এসসিসি হয় অলওয়েজ হচ্ছে টেনসাইল স্ট্রেসের কারণে। তো এটা মিনিমাইজ করার জন্য যেটা হয় সেটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ হচ্ছে কিছু অ্যাপ্লাই করা হয় আর কি। তো এটা হচ্ছে আমরা ওই চ্যাপ্টার পড়ার সময় প্রত্যেকটা পার্টে আমরা ডিটেলসে দেখবো কি কি করা যায় আর কি। এরপরে যদি যাই আমরা চেঞ্জ অফ এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টের মধ্যে তিনটা জিনিস আছে। রিমুভাল অফ দ্য কোরোসিভনেস, যেগুলোর কারণে কোরোশন হয় ওইগুলো আমরা এনভায়রনমেন্ট থেকে দূর করে দিতে পারি। ইনহিবিটর অ্যাড করতে পারি, যেমন ইনহিবিটর এটা আমরা পড়বো। তারপর হচ্ছে চেঞ্জ অফ অপারেটিং কন্ডিশন, কন্ডিশনকে মাইল্ড কোরোশনের দিকে নিয়ে যেতে চাবো, যেগুলো হচ্ছে লেস এগ্রেসিভ এনভায়রনমেন্ট আছে, যেমন হচ্ছে আপনার হাই অক্সিজেন কনসেন্ট্রেশন থাকতে পারে, তারপর হচ্ছে হাই টেম্পারেচার থাকতে পারে। তো এই কন্ডিশন, রিপিটেটিভ টেম্পারেচার থাকতে পারে, স্ট্রেস সাইকেল থাকতে পারে, এই এই জিনিসগুলো যেগুলো হচ্ছে অপারেটিং কন্ডিশন হার্শ কন্ডিশনে আছে, সেগুলোকে মিনিমাইজ করে যেগুলো হচ্ছে লোয়ার মানে স্ট্রেস কোরোশন, মানে যেগুলো হচ্ছে লোয়ার কোরোশন হচ্ছে করতে পারে, সেই এনভায়রনমেন্টের দিকে আমরা আস্তে আস্তে শিফট করতে চাবো। সেটা হচ্ছে অপারেটিং কন্ডিশনকে চেঞ্জ করে। ইনহিবিটর পার্ট আছে, বিভিন্ন স্ল্যাশিং কম্পাউন্ড আছে, ইনহিবিটর আছে, মেটাল অক্সাইড আছে, সেগুলো অ্যাড করে আমরা দেখি কোরোশন হচ্ছে পটেনশিয়ালটা কমায় নিয়ে আসি। সেটা আমরা একটা চ্যাপ্টার আলাদা করে দেখবো। রিমুভাল অফ অক্সিজেন, রিমুভাল অফ দ্য ময়েশ্চার এন্ড দ্য পিউরিফিকেশন অফ সল্ট রিমুভাল। আমরা জানি অক্সিজেনের কারণে হচ্ছে একটা সেল ফর্মেশন হয়, তাই না, লোকাল সেল। সেটা হচ্ছে আমরা কি বলি ওই সেলটাকে? ডিফারেন্সিয়াল অক্সিজেন হুম, সেল। ডিফারেন্সিয়াল অক্সিজেন সেল, তাই না, ডিফারেন্সিয়াল অক্সিজেন সেল হতে পারে। সেটার কারণে এয়ার সেলও বলা হয়, এয়ারও বলা যেতে পারে। ওইটার কারণে যেটা হয় সেটা হচ্ছে আমার ওখানে ক্রেভিস কোরেশনটা হয় আর কি। তো আমরা অক্সিজেন যতটুকু রিমুভ করা পসিবল ততটুকু করা। তারপর হচ্ছে পিউরিফিকেশন আর সল্ট রিমুভাল, বেসিক্যালি ক্লোরাইড, সালফেট, এগুলো হচ্ছে আমরা রিমুভ করতে চাই সেখান থেকে। ময়েশ্চার একটা বিগ পার্ট হচ্ছে প্লে করে কোরেশনের জন্য, তো হচ্ছে ওইটা হচ্ছে যাতে রিমুভ করা যায় ভ্যাপর এনভায়রনমেন্ট থেকে, সেটা করা যেতে পারে। ইনহিবিটর হচ্ছে সলিড হতে পারে, মেটাল অক্সাইড হতে পারে, আপনার অর্গানিক কেমিক্যালস হতে পারে যেটা ভ্যাপর ফর্মেশন করে, ওরকম হতে পারে। তো এইগুলা হচ্ছে দেখবো। তারপর হচ্ছে আমার কি গেল, ইনহিবিটরে যে এখানে যা যা বললাম, কেমিক্যাল প্যাসিভেটর হতে পারে, অ্যাবজর্পশন প্যাসিভেটর, ফিল্ম ফর্মিং প্যাসিভেটর, ভ্যাপর প্যাসিভেটর, এগুলো প্রত্যেকটা আমরা হচ্ছে আলাদা করে দেখবো আর কি। আমরা গত ক্লাসকেই হচ্ছে আরেকবার রিভিউ করছি, যে গত ক্লাসে এই কথাগুলোই বলেছিলাম, যে চেঞ্জ অফ অপারেটিং কন্ডিশন আমরা পিএস কে চেঞ্জ করতে পারি, টেম্পারেচার চেঞ্জ করতে পারি, হাই ভেলোসিটি কন্ডিশন থাকলে সেটা হচ্ছে মাইল্ড ভেলোসিটি কন্ডিশনে নিয়ে আসতে পারি। এরপরে যে এখন থেকে মেইন পার্টটা শুরু হচ্ছে আর কি এই চ্যাপ্টারে, যেটা আমরা দেখবো ফ্যাক্টরস এফেক্টিং দ্য সার্ভিস লাইফ। এখন কোন মেটাল যদি হচ্ছে আমরা, অধিকাংশ ইন্ডাস্ট্রিতে সবকিছুতেই মেটাল থাকে, তো ওইটাতে হচ্ছে সার্ভিস লাইফের উপর মানে কোন কোন ফ্যাক্টর আছে যাদের হচ্ছে আপনার এফেক্টটা থাকে। অপারেশন কন্ডিশনার থাকতে পারে, মেনটেনেন্স কতটুকু মেনটেন করবেন, ডিজাইন আছে, কোরোসিভ এনভায়রনমেন্ট, এই পার্টটা নিয়ে আমরা বেশি ইন্টারেস্টেড এখানে। তো বাকিগুলো হচ্ছে নর্মাল জিনিস, যেমন বায়োমেটালিক কোরোশন হতে পারে, ওয়েলেক্স আছে কিনা সেটা দেখা, ফিচার প্রমোটিং কোরোশন, গুলো থাকে। তো এই পার্ট গুলো হচ্ছে এখানে আসলে কোরোশনের পার্ট গুলা, ইম্পিউরিটিস গুলা। আর এই পার্ট গুলো হচ্ছে নর্মালি ডিজাইন স্টেজের চিন্তা ভাবনা, ডিজাইন, মেনটেনেন্স, অপারেশন, ম্যাটেরিয়াল সিলেকশন, ওইগুলো আলাদা জিনিস। এক এক ম্যাটেরিয়ালের এক এক ধরনের সার্ভিস লাইফ থাকবে। যেটা হচ্ছে ফেরাস অ্যালয় দিয়ে করতেছেন সেটার এক ধরনের সার্ভিস লাইফ, যেটা হচ্ছে নিকেল দিয়ে করতেছেন সেটা আরেক ধরনের সার্ভিস লাইফ থাকবে। তো এটা হচ্ছে নর্মালি মেটাল এবং তার অপারেটিভ কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। আর এই পার্টটা হচ্ছে ফোকাসড অন কোরোশন এন্ড কোরোশন রিলেটেড আর কি। তো যে হাইলি কোরোসিভ এনভায়রনমেন্ট যদি থাকে, যেমন হচ্ছে বয়লিং সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে সালফিউরিক অ্যাসিড, লো কনসেন্ট্রেশন সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড থাকতে পারে, এরকম এনভায়রনমেন্ট যদি থাকে, সেটার জন্য হচ্ছে এক একটার জন্য এক এক রকম কোরোশন রেট থাকবে মেটালের, এক এক মেটালের এক এক রকম প্রপার্টি দেখাবে। যেমন সালফিউরিক অ্যাসিডে হচ্ছে আমার কত, ফেরাস গুলা হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ দুটো বিহেভিয়ার স্পিকার দেখাবে এই সাথে কথা চ্যাপ্টার। না কে স্যার, একটু স্লোলি বলেন, তাহলে উদয় রুমের ভিতরে হাউকাউ করিস।
আপনাদের কার বলতেছিলাম এখানে হচ্ছে আপনার অ্যাক্টিভ প্যাসিভেশন চ্যাপ্টারটা তো আপনারা পড়ছেন তাই না? প্যাসিভেশন বা পোলারাইজেশন চ্যাপ্টার গুলা। জি স্যার। ওকে, তাহলে এই যেটার কথা বলছিলাম আর কি, যে ফেরাস অ্যালয় গুলা দেখা যায় হচ্ছে কি আমার সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিডের মধ্যে হচ্ছে দুই ধরনের হচ্ছে বিহেভিয়ার দেখায়, অ্যাক্টিভ অ্যাক্টিভ একটা হচ্ছে পেসিভ। তো এই স্ট্র্যাটেজি গুলো ফলো করে আমরা কোরোশন প্রিভেনশন গুলা খেয়াল করবো আর কি। তো যেটার কথা বলছিলাম আর কি, যে বিভিন্ন এনভায়রনমেন্টে বিভিন্ন মেটালের কোরোশন রেট অ্যাকচুয়ালি বিভিন্ন রকম হতে পারে। তো আমাদের হচ্ছে কথাবার্তা হচ্ছে সার্ভিস লাইফ যদি মেটাল গুলার কথা বলি, সেগুলো আর কি এক এক এনভায়রনমেন্টের জন্য এক এক রকম হবে, এক এক মেটালের জন্য এক এক রকম হবে, এক এক কোরেশন কন্ডিশনের জন্য এক এক রকম হতে পারে। তো এখানে আর কি এই জিনিসগুলো পয়েন্টগুলো সামারাইজ করে নিয়ে আসা হচ্ছে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে অলরেডি আপনারা পড়ছেন, যেমন হচ্ছে অ্যাটমসফেরিক কোরেশন পড়ছেন, সয়েল কোরেশন পড়ছেন, সেখানে হচ্ছে এগুলা ছিল। যেমন রেইনফলের উপর ডিপেন্ড করতে পারে, হিউমিডিটি একটা বিগ কনসার্ন। আমরা যখন হচ্ছে যেই মেটাল গুলো অ্যাটমসফিয়ারে হচ্ছে ওপেন অবস্থায় থাকে, ডাস্ট পার্টিকেল থাকবে, ডাস্ট পার্টিকেল PM2.5 বা হচ্ছে আমার যে ভ্যাপর পলিউশন গুলো আছে, সেটার কারণে দেখা যায় ওখানে করোশন সেল, লোকালাইজড করোশন সেল গুলো ফরমেশন হয়। তারপর হচ্ছে টেম্পারেচার একটা বিগ ফ্যাক্টর। টেম্পারেচার বিভিন্ন টেম্পারেচার ডিফারেন্সিয়াল সেল আছে তাই না? আমরা হচ্ছে দুইটা যদি হচ্ছে মেটাল থাকে, দুইটার জন্য ডিফারেন্ট টেম্পারেচার থাকে, একটা T1 ধরলাম, একটা T2 ধরলাম। যদি T1 ইজ গ্রেটার দেন T2 হয়, তাহলে এখানে কোনটা কি ধরনের হবে বলেন তো? অ্যানোড কোনটা, ক্যাথোড কোনটা? স্যার যেখানে টেম্পারেচার কম ওইটা স্যার এনর। যেটা টেম্পারেচার কম হবে তার মানে এখানে যে T2 পার্টটা আছে সেটা হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করবে, আর T1টা ক্যাথোড হিসেবে কাজ করবে। সো এটা হচ্ছে আমার ইয়ে হতে থাকবে, কোরোডেড হতে থাকবে। তো দেজ আর দ্য থিংস, এখানে হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এই জিনিসগুলো আর কি। এয়ার পলিউশনের মধ্যে হচ্ছে ডাস্ট পার্টিকেল পলিউশনটা আসছে, প্রক্সিমিটি সি, মানে বা সাগরের আশেপাশে যেটা থাকলে যেটা হয় দেখা যায় হচ্ছে ভ্যাপরে প্রচুর পরিমাণে সল্ট কম্পোজিশন থাকে আর কি, ক্লোরাইড বা সালফেট ওগুলা থাকে, হ্যালাইড কম্পাউন্ড গুলা থাকে। তো হচ্ছে সি শোরের কাছে যে হচ্ছে মেটাল গুলা থাকবে বা হচ্ছে যে ইন্ডাস্ট্রি গুলো থাকবে, সেখানে দেখা যায় পোরশন রেটটা কম্পারেটিভলি হায়ার হয় কম্পেয়ার টু দ্য নিউট্রাল কন্ডিশনস। এখন কোরোশন প্রিভেনশন এট দ্য ডিজাইন স্টেজ, আমরা যদি হচ্ছে মেইন দিকে ফোকাস করি, ডিজাইন যখন আমরা করব, আপনাদের যখন আমাদের কেমিক্যালে যেটা থাকে এটা হচ্ছে 408 বলি আমরা আর কি, ওই 408 এ থাকে CH408। ওইখানে একটা ইন্ডাস্ট্রি ডিজাইন করতে হয় আর কি কমপ্লিটলি। তো আপনাদের আশা করি ওই এটা আছে তাই না, ক্যাপস্টোন প্রজেক্টটা ডিজাইন। জি স্যার, আছে স্যার। হুম। তো এটা আপনারা হচ্ছে শুরু হওয়ার কথা, যেহেতু 4-1 আপনারা মনে হয় এখন 4-1 আছেন, তো 4-1 হলে এটা শুরু হওয়ার কথা। তো এইটার মধ্যে যে এখানে তো কোরেশনের পার্টটুকু হচ্ছে তেমন থাকে না, মানে হচ্ছে আপনাদের ফুল ডিজাইনে, পার্সোনাল ইকুইপমেন্ট ডিজাইনে যেটা থাকে সেটা হচ্ছে যখন আমরা হচ্ছে মেটালের থিকনেস বের করি, তখন কিন্তু এই কোরেশনের কথাটাও চিন্তা রাখতে হয়। মিনিমাম হচ্ছে 3 মিলিমিটার টু 5 মিলিমিটার একটা কোরেশন অ্যালাউন্স দিতে হয় যে এনভায়রনমেন্ট নিয়ে কাজ করছি। মানে নর্মাল থিকনেস একটা থাকবে, সেটা হচ্ছে আপনার ওই অপারেটিং কন্ডিশন, মানে যে প্রেশারটা আছে বা টেম্পারেচার আছে সেটা উইথস্ট্যান্ড করতে পারছে কিনা সেটার জন্য একটা থিকনেস আসবে। মানে টোটাল থিকনেস অফ মেটাল যদি আমরা বলি, সেটা হচ্ছে একটা হচ্ছে প্রেসারের জন্য, যেটা প্রেসার উইথস্ট্যান্ড করার জন্য থিকনেস, আর একটা বলতেছি কোরোশন অ্যালাউন্স। তো কোরোশন অ্যালাউন্স দেখা যায় স্ট্যান্ডার্ড হচ্ছে 3 থেকে 5 মিলিমিটার হচ্ছে এক্সট্রা একটা অ্যালাউন্স দিতে হয় অলওয়েজ। মানে এটা যে প্রেসারের কারণে যে থিকনেসটা বের করবেন, আসমি কোড আছে, আসমি কোড দিয়ে হচ্ছে প্রেসারের কারণে ওই যে মনে করেন হচ্ছে 200 বারে কাজ করতেছে একটা বয়লার, ওটার জন্য থিকনেস কত হতে হবে, মেটাল থিকনেস, ওগুলো হচ্ছে বের করা যায় আর কি। ওগুলো আপনারা শিখবেন ডিজাইনের মধ্যে আর কি। তো আরেকটা পার্ট হচ্ছে আপনার কোরেশন অ্যালাউন্স দিতে হয়, এটা আপনার যখন পার্সোনাল ইকুইপমেন্ট ডিজাইন করবেন তখন দেখবে এটা হচ্ছে অলওয়েজ থাকবে, কোরেশন অ্যালাউন্স এক্সট্রা থাকে আর কি অলওয়েজ। তো এই ডিজাইন স্টেজ গুলোতে আমরা যখন কোরেশন নিয়ে কথা বলবো, তখন কি কি জিনিস মাথায় থাকতে হবে সেটা এখানে পয়েন্ট আকারে আছে আর কি। তো প্রথম জিনিসটা হচ্ছে এনভায়রনমেন্ট। আমরা হচ্ছে যে মেটালটা ডিজাইন, মেটাল বলতেছি বারবার, ইকুইপমেন্টটা ডিজাইন করব সেটা হচ্ছে কোন ধরনের এনভায়রনমেন্টে আছে, এটা কি হচ্ছে মানে অ্যাকুয়াস ফেজে আছে, অ্যাকুয়াস ফেজ স্টোর করার জন্য, নাকি ওইটা তো আপনার ভ্যাপর ফেজটা কন্টাক্টে থাকবে, নাকি ডাবল ফেজই থাকবে। আর যদি অ্যাকুয়াস থাকে সেখানে অ্যাসিডিক নাকি অ্যালকালি নাকি নিউট্রাল, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো এনভায়রনমেন্ট এখানে পুরো জিনিসটা ডমিনেট করবে। হাই ভেলোসিটি হলে একরকম হবে, লো ভেলোসিটি হলে একরকম হবে। তাই আমরা যখন হচ্ছে কোরেশন অ্যালাউন্স এর কথা চিন্তা করব বা হচ্ছে ওই মেটালটা ফ্যাব্রিকেশনের জন্য চিন্তা করব, তখন হচ্ছে এনভায়রনমেন্টে হচ্ছে মেজর ডিল, ওইটা নিয়ে আমাদের মাথা খাটাতেই হবে যে কি ধরনের এনভায়রনমেন্টে সেটা এক্সপোজড অবস্থায় আছে।
তারপর হচ্ছে আমার অ্যাভেলেবল ফ্যাব্রিকেশন এন্ড দ্য মেশিনারি ফ্যাসিলিটিস। আপনি মানে কতক্ষণ কতটুকু অ্যালাউন্স দিবে সেটা হচ্ছে একটা ফ্যাক্টর হচ্ছে এটা। আপনার যদি ইমিডিয়েট পোর্শনের কারণে ইমিডিয়েট কোনো পিট ক্রিয়েট হয় বা হোল ক্রিয়েট হয়, সেটা হচ্ছে আপনার তাড়াতাড়ি রিকভার করার কোনো ফ্যাসিলিটি আপনার কাছে আছে কিনা, মেশিনারি ফ্যাসিলিটিসটা যদি করতে পারেন, ইন দ্যাট কেস আপনি কোরেশন অ্যালাউন্স কমে রাখতে পারবেন। কারণ হচ্ছে আপনি ইমিডিয়েট যদি কোনো প্রবলেম হয়, ইমিডিয়েট সলভ এটা করতে পারবেন, কারণ আপনার হচ্ছে ওই মেনটেনেন্স ফ্যাসিলিটিটা কাছাকাছি আছে। আর যদি ওই ইকুইপমেন্টের মেনটেনেন্স ফ্যাসিলিটিটা আপনার ফ্যাসিলিটির মধ্যে না থাকে, তখনই প্রবলেমটা হয়। তার মানে হচ্ছে বারবার এটা খুলে ভেন্ডরের কাছে পাঠাও, ওরা হচ্ছে আবার রিকভার করে দিয়ে আসবে, সো ইটস এ ট্রাভেলসাম প্রসেস। তো ওইটার জন্য আমরা কি করব, অবশ্যই কোরেশন অ্যালাউন্স একটু বেশি দিয়ে রাখবো, যাতে হচ্ছে যাই হোক একটু বেশি দিন সাস্টেন করে। কোরেশন হলে পরে আমরা রিপ্লেস করব। সো এটা একটা ফ্যাক্টর থাকে যখন ডিজাইনে আমরা হচ্ছে কোরেশন অ্যালাউন্সের কথা চিন্তা করি। তারপর টেম্পারেচার, প্রেসার, ভেলোসিটি অফ এনভায়রনমেন্ট, আপনারা জানেন এই তিনটা ফ্যাক্টর হচ্ছে কোরেশনের খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ওই প্রথম দিকে চ্যাপ্টার যদি করে আসেন, যে পোলারাইজেশন গুলা থাকে, মেটালের পোলারাইজেশন বা হচ্ছে আপনার যে ইলেকট্রিক পোর্শন কারেন্ট যেটা, সেটার উপর তিনটারই ইফেক্ট আছে, তাই না? ওই ইকুয়েশন গুলো আপনার ড্রাইভ করে আসছেন। টেম্পারেচার ইফেক্ট, ভেলোসিটি ইফেক্ট হলে পোলারাইজেশনের কার্ভটা এক এক রকম হয়, প্রেসারের একটা ইফেক্ট থাকবে। তো ওইটা হচ্ছে মাথায় রাখতে হবে। এক্সপেক্টেড লাইফ অফ দ্য কম্পোনেন্ট, কোনো কোনো কম্পোনেন্টের লাইফ টাইম হচ্ছে কোরেশনের উপর ডিপেন্ড করবে। কোনোটার জন্য 5 ইয়ার্স হতে পারে, অধিকাংশের জন্য 20 ইয়ার্স নর্মালি ধরে নেওয়া হয়, যদি হচ্ছে ভালো হচ্ছে আপনার ইয়ে থাকে, কোরেশন প্রিভেনশন মেকানিজম থাকে, তারপর রিপ্লেস করতে হয়। অ্যাক্সেসিবিলিটি অফ দ্য প্রিভেন্টিভ মেনটেনেন্স, আপনার হচ্ছে প্রিভেন্টিভ মেনটেনেন্স যেটা বললাম, এই কিছুক্ষণ আগে আমরা বললাম ইনহিবিটর অ্যাড করতে পারি, বা হচ্ছে আমরা মানে ওর যে কি জানি বলে অ্যানোডিক প্রোটেকশন বা ক্যাথোডিক প্রোটেকশন, ওইগুলা মেনটেনেন্স এর কতটুকু অ্যাভেলেবিলিটি আছে সেটা হচ্ছে আপনার মাথায় আনতে হবে। এক্সপেক্টেড ফর্ম অফ কোরোশন, এইটা কি ধরনের কোরোশন হচ্ছে, এটা কি স্ট্রেস কোরোশন ক্র্যাকিং নাকি হাইড্রোজেন ক্র্যাকিং হচ্ছে, হাইড্রোজেন কোরেশন হচ্ছে, সেগুলো নিতে হবে। বা হচ্ছে কি এটা কি মানে ইলেকট্রোলাইটিক হচ্ছে মানে সেল ফরমেশন করছে নাকি হচ্ছে টেম্পারেচার সেল ফরমেশন করছে কোরেশনের জন্য, সেগুলো হচ্ছে কনসিডার করে ওই করসপন্ডিং প্রিভেন্টিভ মেজরটা নিতে হবে। তারপর হচ্ছে কি লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে আমার প্রোডাক্টটা কন্টামিনেশন, এটা আমার কোনো ফ্যাক্টর কিনা। অবশ্যই এটা বিভিন্ন সময়, তো মানে মোস্ট অফ দ্য কেসেস দিস ইজ এ ফ্যাক্টর। কারণ হচ্ছে আপনি যে হচ্ছে জিনিসটা সিনথেসিস করতেছেন, যেটা বাজারে সেল করবেন, সেটা যদি কন্টামিনেটেড হয় আপনার মেটাল আয়নের কারণে, যেটা কোরোড হয়ে ওখানে মিক্স হবে, সেটা অবশ্যই আপনি বাজারে সেল করতে পারবেন না। তো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটা অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের। এখন পরের জিনিসটা হচ্ছে ডিজাইনে। ডিজাইনে হচ্ছে আমরা কোন কোন জিনিস রাখলে কোরেশন হচ্ছে মিনিমাইজ করতে পারবো। এখানে পরে যে স্লাইড গুলো দেখাবো, এগুলো বেসিক্যালি সবগুলো ছবি, সেগুলো বই থেকে নেওয়া হয়েছে। বইয়ে আপনারা দেখবেন অনেকগুলা পয়েন্ট করে দেওয়া আছে। ডিজাইন স্টেজের জন্য ডিজাইন রুলস আছে। ডিজাইন রুলস হচ্ছে আমরা যখন একটা ইকুইপমেন্ট ডিজাইন করব, কোরেশন মিনিমাইজেশনের জন্য কি কি জিনিস আমরা ফলো করতে পারি, সেটা হচ্ছে ডিজাইন রুলসে আছে। সো অনেকগুলা ডিজাইন রুলস আছে, আপনারা সবগুলো এটা পড়বেন, এবং অবশ্যই প্রশ্ন এগুলো আসে, একটা সিঙ্গেল প্রশ্নে আসতে পারে যে হোয়াট আর দ্য ডিজাইন রুলস ফর দ্য কোরেশন মিনিমাইজেশন ইন দ্য ইন্ডাস্ট্রিজ অর ইকুইপমেন্ট ডিজাইন। সো ওরকম টাইপ প্রশ্ন আসবে, এবং মোটামুটি এগুলো লাইন টেন আঁকলেই হবে। আর এখানে যে আমরা ছবিগুলো দেখাবো, সেগুলো হচ্ছে এক্সপ্লেনেশন আসতে পারে, উমুকের যদি না হয় তুমুক পড়তাম তাহলে কিরকম হতো, ওইটা হচ্ছে একটু ঘুরায় প্রশ্ন আসতে পারে। সো আমি এক্সপেক্ট করবো আপনারা বইগুলো হচ্ছে পড়বেন। এখানে আমি পয়েন্ট আউট করে সবগুলো হচ্ছে স্লাইডে তুলিনি, যেহেতু বইয়ে আছে সেটা। প্রথম জিনিসটা আছে, যদি বায়োমেটালিক কোরেশনের যদি তাকাই, বায়োমেটালিক কোরেশন জিনিসটা আসলে কি, দুইটা ডিফারেন্ট মেটাল আর ইন কন্টাক্ট, রাইট? তো দুইটা ডিফারেন্ট মেটাল যদি কন্টাক্টে থাকে, এটা হচ্ছে আমার ফার্স্ট কাইন্ড অফ কোরেশন সেল, যেটা হচ্ছে আমরা কি সেল বলি বলেন তো? প্রথম সেলটা 4 ধরনের ক্লাসিফাই করা হয় কোরেশন সেল গুলাকে। প্রথম মানে ক্লাসটার নাম কি? ডিফারেন্সিয়াল মেটাল বা গ্যালভানিক সেল। হ্যাঁ, ডিফারেন্সিয়াল মেটাল আর গ্যালভানিক সেল। তো ওইটার মেইন পার্টটাই ছিল একটা মেটাল আর একটা মেটালের সাথে যদি কন্টাক্টে থাকে, এখানে যদি হচ্ছে ওরকম অ্যাকুয়াস এনভায়রনমেন্ট নাও থাকে, ময়েশ্চারের কারণে ওখানে হচ্ছে একটা সেল ফরমেশন হয়, ইলেকট্রোলাইট চলে আসে। তো ইলেকট্রন ট্রান্সফার হয়, অ্যানোড থেকে ক্যাথোডে যাচ্ছে, অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়, ক্যাথোডে হচ্ছে আমার ইয়ে হয়, ডিপোজিশন হয়। তো এখানেই এভাবেই কোরেশনটা হয়। তো নর্মালি হচ্ছে যখন একটা মেটালের সাথে আর একটা মেটাল কানেক্ট করা হয়, সেটা হচ্ছে আমরা রিভেটিং বলি, আদারওয়াইজ ওয়েল্ডিং বলি। এই জিনিসগুলোর সাথে আমরা নামের সাথে পরিচিত। রিভিটিং মানে আপনি হচ্ছে নাট দিয়ে এটাকে আটকায় দেওয়া, রিভেট, রিভেট ফরমেশন করা। রিভেট জিনিসটা তো জানি, তাই না? এই যে এরকম যদি দুইটা মেটাল আমরা যদি কানেক্ট করতে জি চাই, স্যার। এখানে হ্যাঁ, নাট দিয়ে হচ্ছে স্ক্রু দিয়ে, স্ক্রু আর নাট যেটাই বলেন, এটা দিয়ে যদি হচ্ছে আমরা আটকাই, সেটাকে বলি রিভেটিং। আর ওয়েল্ডিং মানে কি?
ঝালাই করে স্যার। হ্যাঁ, ঝালাই করা, গ্যালভানাইজিং করা। তো এখানে হচ্ছে যেটা করব সেখানে হচ্ছে আমরা হাই টেম্পারেচার গ্যালভানাইজিং করব, যেটা লেগে যাবে। সো দুই ধরনের আমরা মেটালকে কানেক্ট করার ওয়ে আছে, রিফিটিং এন্ড ওয়েল্ডিং। আপনার কোনটা মনে হয়, কোনটার মধ্যে হচ্ছে কোরোশন বেশি হতে পারে, কোন ফরমেশনটার মধ্যে? স্যার রিবেটে বেশি রিভেটে হয়ে। হতে পারে, জি ইয়া, স্যার। রিভেটে হতে পারে, সবচেয়ে বেশি হতে পারে। কারণ এখানে আপনার হচ্ছে নাট এক ধরনের জিনিস আছে, মেটাল গুলা হচ্ছে আরেক ধরনের জিনিস। তো এখানে হচ্ছে যেটা হবে, গ্যালভানাইজ সেল ফরমেশন হতে পারে, বা আপনার যেটা বললেন ডিফারেন্সিয়াল মেটাল সেল হতে পারে। সো নর্মালি যদি হচ্ছে খুবই নেসেসিটি না হয়, আমরা যেটা ফলো করব ডিজাইন রুলে, সেটা হচ্ছে ওয়েল্ডিং হচ্ছে বেশি প্রেফারেবল। সো প্রথম ডিজাইন রুলটা যদি বলি, ওয়েল্ডিং ইজ প্রেফারেবল ওভার রিভেটিং। রিবেটের তুলনায় হচ্ছে দেখা যাবে হচ্ছে আমার ওয়েল্ডিংটা বেশি মানে প্রিফারেবল থাকবে আর কি, কারণ এটার এক্সপ্লেনেশন তো আপনারা লিখতে পারবেন, এখন বুঝতে পারছি না। জি স্যার। হ্যাঁ, তো এটার যদি এক্সপ্লেনেশন আসে, যদি হচ্ছে যে ওয়েল্ডিং হয়, ওয়েল্ডিং ইজ মোর প্রেফারেবল দ্যান দ্য রিবেটিং ফর রিবেটিং টাইপ অফ মেটাল জয়েনিং। তো যেটা আমরা আনসার দিব সেটা হচ্ছে আমরা দুটো ছবি এঁকে দেখাতে পারি, ওয়েল্ডিং কিরকম হবে, রিবেটিং কিরকম হবে। রিবেটিং এই যে এখানে এই ছবিটা আছে, এখানে যেটা হয়, যেহেতু এটা দুই ধরনের ম্যাটেরিয়ালস এর সাথে হচ্ছে কানেক্টেড থাকে, এখানে হচ্ছে আমার হাইলি কোরোশন হয়। যেমন এখানে যে হচ্ছে নাটটা আছে সেটা হচ্ছে কার্বন স্টিল বোল্ট হতে পারে, এটা হচ্ছে কপারের, এবং নিচেরটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। পরে হচ্ছে এখানে আবার হচ্ছে আপনার ওই পার্টটা। তো যেটা হয়, এই যে ডিফারেন্ট কাইন্ড অফ মেটালের যে কন্ট্যাক্ট, তিন চার ধরনের মেটালের কন্ট্যাক্ট আসতেছে রিপেটের কারণে, এখানে দেখা যায় হচ্ছে হাই কোরোশন হয়। এখানে এইগুলাতে এই যে ফরমেশন, এখানে ক্রিভিস ফরমেশন হতে পারে, ক্রিভিস কোরোশন, কারণ এখানে স্মল জয়েনিং গুলো আছে, সেখানে হচ্ছে অক্সিজেন ডিফারেন্সিয়াল সেল হবে। আর অক্সিজেন ডিফারেন্সিয়াল সেল হলে, যেখানে হচ্ছে অক্সিজেন কনসেন্ট্রেশন কম, এই যে এই ছিদ্র পার্ট গুলাতে, সেখানে হচ্ছে অ্যানোড পার্ট থাকবে, বাইরে হচ্ছে ক্যাথোড পার্ট থাকবে, সেখানে হেভি কোরোশন হতে পারে। সো ক্রিভিস কোরোশন এড়ানোর জন্য আমরা যেটা করি, ওয়েল্ডিং এ হচ্ছে আমরা বেশি প্রেফার করি আর কি, কম্পেয়ার টু রিভেটিং। তো এটা হচ্ছে ব্যাখ্যা আর কি, যে ইফেক্ট অফ গ্যালভানিক কোরোশন আমরা মিনিমাইজ করার ট্রাই করছি আর কি। আরেকটা ওয়েতে এটা দূর করা যায়, সেটা হচ্ছে আমরা কি করতে পারি, ইনসুলেটিং ম্যাটেরিয়ালটা হচ্ছে দুটার মধ্যে কানেক্ট করে দিতে পারি, যাতে হচ্ছে ওদের মধ্যে ডাইরেক্ট কন্টাক্ট না থাকে, ডিফারেন্ট মেটাল। এটা যদি মেটাল ওয়ান আর মেটাল টু আমরা কনসিডার করি, গ্যালভানাইজ সেল যাতে ফরমেশন না হয়, আমরা ইনসুলেটিং ম্যাটেরিয়াল দিতে পারি। ইনসুলেটিং ম্যাটেরিয়াল দিলে যেটা হবে, তারা তো ডাইরেক্ট কন্টাক্টে নাই, সো সেল ফরমেশন এখানে হচ্ছে আর কোনোভাবে কনসিডারেশনে আসে না। সো এখানে কোরোশন হচ্ছে অনেক কম হবে। সো এখানে হচ্ছে এরকম ভাবে দুটো দেখাচ্ছে, একটা স্টিল ম্যাটেরিয়াল আর একটা হচ্ছে কপার ম্যাটেরিয়ালের সাথে হচ্ছে কানেকশন আমরা দেখাচ্ছি ডিজাইন স্টেজের জন্য। তো আমরা কি করছি, দুইটা পার্টি ইনসুলেটিং ইনসার্ট দিয়ে হচ্ছে দুটাকে ব্লক করে দিছে, যাতে ডাইরেক্ট কন্টাক্ট ওদের মধ্যে না হয়। ডাইরেক্ট কন্টাক্ট না হওয়ার কারণে যেটা হবে, সেখানে ক্রিভিস ফরমেশনও হবে না, এক জিনিস। দ্বিতীয় কথা হচ্ছে এখানে এই যে আমার যে ডিফারেন্সিয়াল মেটাল সেল, সেটা ফরমেশন হবে না, কোরোশনটা হচ্ছে রেটটা কমে আসবে। সো এইটা দেখেন, এর জন্য আমরা এটা ডিজাইন কনসিডারেশন বলতেছি, বা ডিজাইন বলতেছি। যখন আমরা ম্যাটেরিয়াল গুলো ডিজাইন করবো, ইকুইপমেন্ট গুলো ডিজাইন করবো, তখন যদি আমরা এই জিনিসগুলো ফলো করি, অটোমেটিক্যালি কোরোশনের যে হচ্ছে একটা মাথা ব্যথা থাকবে, সেটা অটোমেটিক্যালি কমে আসবে। তো এটা আমরা ফার্স্ট রুলের কথা বললাম। তারপর হচ্ছে একটা আছে অ্যাভয়েড দ্য ক্রেভিসেস। ক্রেভিসের কথা একটু আগেই বললাম, ক্রেভিস হচ্ছে সরু পার্ট গুলাতে যেটা হয়। নর্মালি এটার যদি হচ্ছে আইডিয়াল স্টেটটা আমরা ড্র করি, এটা হয়তো বা এরকম ছিল। তো এখানে ছোট করে সরু ছিদ্র থাকতে পারে এই পার্ট গুলাতে, এগুলোকে আমরা ক্রিভিস বলি। ক্রিভিসে যেটা হয়, ডিফারেন্সিয়াল অক্সিজেন সেল ফরমেশন হয়। তো এইটা তখন হচ্ছে দেখা যায়, কিছুক্ষণ আগে বললাম যেটা, এই যে এই পার্ট গুলা হচ্ছে ক্ষয় হতে থাকে, কারণ এই ক্রিভিসের পার্ট গুলো অ্যাকচুয়ালি কি হিসেবে কাজ করে, অ্যানোড হিসেবে কাজ করে। আর আউটার পার্ট গুলো হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করে, ডিফারেন্সিয়াল অক্সিজেন সেলের কারণে। তো ক্রিভিস পার্ট গুলো আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। তো এটা অ্যাভয়েড করার ওয়ে কি, আমরা হচ্ছে এরকম এরকম ক্রিভিস যাতে না থাকে, এটা অলওয়েজ আমরা ট্রাই করবো, ক্রিভিস যাতে না থাকে। তো ডিজারেবল হচ্ছে, এখানে দেখেন হালকা একটু বেন্ডিং টাইপ আছে, এই যে আমরা ডিফারেন্ট কালার পেন দিয়ে দেখাই, এরকম হচ্ছে আমরা বেন্ডিং ফরমেশন করে হচ্ছে ম্যাটেরিয়ালটা হচ্ছে ডেভেলপ করছি, যাতে করে ক্রিভিস ফরমেশন না হয়। আর আগেরটাতে ছিল ডাইরেক্ট হচ্ছে ম্যাটেরিয়ালটা এভাবে কানেক্টেড ছিল, তাই এখানে ক্রিভিস ফরমেশন হচ্ছিল। আরেকটা ইমেজের মাধ্যমে যদি দেখাই, সেটা হচ্ছে এরকম ম্যাটেরিয়াল যদি থাকে, এই যে এই পার্টটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্রেভিস। এখানে ডিফারেন্সিয়াল অক্সিজেন সেল হবে, এখানে অক্সিজেন কনসেন্ট্রেশন কম, এখানে অক্সিজেন কনসেন্ট্রেশন বেশি। ইলেকট্রন ট্রান্সফার হবে এদিক বরাবর এদিক বরাবর, তো এই পার্ট হচ্ছে আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে, এটার আফটার। তো পরে হচ্ছে এখানে হচ্ছে ক্ষয় হয়ে যাবে। তো এটা আমরা অ্যাভয়েড করবো কিভাবে, এই যে ফিলার অ্যাড করে দিচ্ছি। এখানে হচ্ছে যে ক্রেভিসটা আছে, সেটা যদি ইনসুলেটিং ইনার্ট ম্যাটেরিয়াল ফিলার দিয়ে আমরা ফিল করে দিই,
দেখা যাবে এখানে ডিফারেন্সিয়াল অক্সিজেন সেল ফরমেশন আর হচ্ছে না। তো এটা হচ্ছে একটা আরেকটা ডিজাইন কনসিডারেশন, অ্যাভয়েডিং দ্য ক্রেভিসেস ইন দ্য ডিজাইন স্টেজ। এই জিনিসটা বুঝতে পারছি? জি স্যার। জি ওকে। স্যার। আর এই যে ওয়েল্ডিং আর রিভেট, এটা আমরা অলরেডি করে ফেলছি। রিভেটেড জয়েন্ট প্রোভাইড দ্য সাইট ফর দ্য ক্রেভিস কোরোশন, এটার ব্যাখ্যা আমরা বলে ফেলছি কিভাবে ক্রেভিস কোরোশন ওখানে হতে পারে রিভেটেড জয়েন্ট পার্ট গুলাতে ডিফারেন্সিয়াল অক্সিজেন সেলের কারণে। এবার যদি ওয়াটার ফ্লোয়িং সিস্টেম গুলাতে আসি, এদের জন্য কি হতে পারে? নর্মালি এটার যে কথাবার্তা সেটা হচ্ছে আমরা শার্প বেন্ড গুলা হচ্ছে অলওয়েজ অ্যাভয়েড করব পাইপিং সিস্টেমের জন্য, ওয়াটার বা ফ্লুইড ফ্লোয়িং সিস্টেমের জন্য, ডিজাইনের জন্য যখন আমরা করব। তো পাইপিং সিস্টেমে শার্প বেন্ড শুড বি অ্যাভয়েডেড। শার্প বেন্ড গুলো অ্যাভয়েড করার কারণ হচ্ছে, এখানে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখতেছি, এদিক বরাবর হাই ভেলোসিটি ফ্লো যদি হয়, প্রথম যে জিনিসটা আপনারা ফলো করবেন সেটা হচ্ছে এখানে কি হবে, কোরোশন এরোশন হবে না? জি স্যার। এখানে হাই ভেলোসিটি ইমপ্রিঞ্জমেন্ট হবে, তাই না? ওয়াটার হোক আর যেটাই হোক, যেরকম ফ্লুইডই হোক, যেটা করবে সেটা হচ্ছে ইমপ্রিঞ্জমেন্ট হবে। এটার কারণে যেটা হবে কোরোশন এরোশন হবে। তো ইমপ্রিঞ্জমেন্টের কারণে এটা অ্যাভয়েড করার একমাত্র ওয়ে হচ্ছে এটাকে যদি আপনারা বেন্ডিং ফরমেশন নিয়ে আসেন। বেন্ডিং ফরমেশন যেটা হবে সেটা হচ্ছে যে কাইন্ড অফ লাইক দিস। সো এখানে ফ্লুইড ফ্লো হবে, বেন্ডিং ফরমেশন করে এদিকে চলে যাবে। সো হচ্ছে ডাইরেক্ট অ্যাটাকটা যেটা হচ্ছে শার্প বেন্ডের কারণে যেটা হতো সেটা হচ্ছে অবশ্যই কমে আসবে। এই পার্টটা বুঝতে পারছি? জি স্যার। স্যার বুঝতে পারছি স্যার। ওকে। আরেকটা ডিজাইন কনসিডারেশন হচ্ছে প্রোট্রুডিং এন্ড গুলো আমরা দূর করতে চাইবো। যেমন হচ্ছে যদি একটা পাইপের সাথে যখন আরেকটা পাইপ এরকম ভাবে কানেক্ট করব, এরকম যখন আমরা পাইপ গুলা কানেক্ট করতে যাবো তখন দেখা যাবে এই পার্ট গুলাতে হচ্ছে কোলাইড করতেছে বা ইমপ্রিঞ্জমেন্ট হচ্ছে লিকুইড বা হচ্ছে গ্যাসিয়াস জিনিসের, মানে ফ্লুইড সিস্টেমের আর কি। তো এখানে হচ্ছে অবশ্যই ইমপ্রিঞ্জমেন্ট হবে এবং এরোশন হবে। তো এটা হচ্ছে মিনিমাইজেশনের ওয়ে হচ্ছে যে ডিজায়ারেবল যদি ডিজাইন আমরা বলি, এটা হচ্ছে আমরা অলওয়েজ হচ্ছে প্রোট্রুডিং এন্ড গুলা পাইপিং সিস্টেমের জন্য আমরা অ্যাভয়েড করবো। সো হচ্ছে এটাকে বাড়ায় দেওয়া কমায় দেওয়া, এখানে বাড়ায় দেওয়ার কোনো লাভ নাই। আমরা হচ্ছে আলটিমেটলি এমন ভাবে ডিজাইন করবো যাতে করে কোনো হচ্ছে এক্সট্রা ম্যাটেরিয়াল গুলা প্রোট্রুড করে না থাকে। এটা পাইপের ভিতরেও হতে পারে বা পাইপের হচ্ছে মানে কর্নার কার্নিশ গুলাতেও হতে পারে, এক্সট্রা ম্যাটেরিয়াল গুলা যদি না থাকে। তো এখানে তখন এই কোরোশন এরেশনটা আর হবে না। একটু আগে বলছিলাম মেনটেনেন্স এর অ্যাভেলেবিলিটি আছে কিনা, সেটা হচ্ছে আমার ডিজাইন স্টেজের জন্য কনসিডার করতে হয়। যেমন এইরকম ভাবে যদি হচ্ছে কোনো স্ট্যান্ড ডিজাইন করি, সেটা তো হয় যেটা ভিতরের পার্ট গুলা হচ্ছে মেনটেনেন্স বা ক্লিনিং, রেগুলার প্রসিডিওরের যে ক্লিনিং গুলা থাকে সেগুলো খুবই ডিফিকাল্ট হয়, এটা ক্লিনিং করা যায় না, কোরেশন হতে থাকে, আমরা দেখতে পারি না, অ্যাভেলেবিলিটি থাকে না। তো আলটিমেটলি হচ্ছে ইকুইপমেন্ট দেখা যায় ফেল করে বসে আছে। তো সুইটেবল মেনটেনেন্স যদি আমরা করতে চাই, দেখা যাচ্ছে হচ্ছে আমরা যদি একটু হচ্ছে এই যে স্ট্যান্ড মানে হচ্ছে কলামের স্ট্যান্ড বা হচ্ছে আপনার বয়লারের স্ট্যান্ড যেগুলো থাকবে, সেগুলো যদি হচ্ছে একটু মানে ওপেন রাখি বা হচ্ছে আমরা মেনটেনেন্স এর জন্য অ্যাক্সেস রাখি, সেটা হচ্ছে রেগুলার তাহলে ইন্সপেকশনটা করা যাবে, পড়াশোনা হলে বোঝা যাবে বা রিপ্লেসমেন্ট করা যাবে রেগুলার বা ক্লিনিং করা যাবে, সেই জিনিসগুলো হচ্ছে করা যাবে আর কি। এটাও একটা ডিজাইনের প্রেফারেন্স। তারপর সুইটেবিলিটি অফ ডিজাইন ফর ইউনিফর্ম কোটিং। এই যে এইটার মধ্যে যদি আমরা দেখি, দেখা যাচ্ছে যে আমরা কোটিং করি, আমরা বলছি হচ্ছে কোরেশন প্রিভেনশনের একটা ওয়ে হচ্ছে এনভায়রনমেন্ট থেকে ওটাকে দূরে রাখা। তো আউটসাইডারে দেখা যাবে পেইন্টের মাধ্যমে কোটিং করছি বা হচ্ছে অন্য ধরনের কোনো হচ্ছে আমরা মানে ইনহিবিটর দিয়ে কোটিং করছি। এখন কোটিং যদি দেখা যায় হচ্ছে ইররেগুলার হয়, আমরা জানি ইররেগুলার সাইট গুলো অ্যাকচুয়ালি কোরেশন সাইট হিসেবে কাজ করে। তো দেখা যাচ্ছে কোথাও থিকনেসটা বেশি, কোথাও থিকনেস হচ্ছে কম। যেমন এই ডিজাইনে হচ্ছে এই পার্টটা হচ্ছে সবচেয়ে লো থিকনেস হবে, এখানে ছবিটা আসলে ঠিক মতো বোঝা যায় না, কারণ এখানে হচ্ছে লো থিকনেস হওয়ার কারণে যেটা হবে এটা কোরেশন সাইট অ্যাটাক সাইট হিসেবে কাজ করবে। তো এই জিনিসগুলো অলওয়েজ অ্যাভয়েড করবো। আমরা কখনো আনইউনিফর্ম পেইন্টিং করবো না। আনইউনিফর্ম পেইন্টিং করলে দেখা যায় লোয়ার পার্ট গুলোতে কোরেশন অনেক বেশি বেড়ে যায়, কারণ ওখানে হচ্ছে ইজিলি অ্যাক্সেস করতে পারতেছে, কোরেশন রেটটা আরো বেশি বেড়ে যাবে। কারণ হচ্ছে তখন ওইখানে হচ্ছে আপনার একটু যদি কোরেশন হয়, আদার সাইড গুলা ঢাকা, এখানে ডিফারেন্সিয়াল সেল ফরমেশন হচ্ছে এবং অন্য সাইড গুলাতে হেভি কোরেশন হয়ে যাবে তখন। তো এটা এই ওয়েটা কি, এটার ওয়েটা হচ্ছে ইউনিফর্ম পেইন্টিং করতে হবে, ইউনিফর্ম কোটিং দিতে হবে। যে পাশে আমরা কোটিং করি না কেন সব জায়গায় ইউনিফর্ম হতে পারে, আনইউনিফর্ম যদি না হয়, এটা হচ্ছে আনডিজারেবল একটা জিনিস। এখন যেসব ইকুইপমেন্ট আমরা স্টোরেজের জন্য ইউজ করি, সেখানে হচ্ছে একটা ডিজাইন কনসিডারেশন হচ্ছে সঠিকভাবে যাতে ফ্লুইডটা ড্রেন হয়ে যায় এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে কোনো কোনো রেসিডুয়াল ফ্লুইড ওখানে না থাকে। এটা শুধুমাত্র স্টোরেজের জন্য আমরা বা রিয়েক্টর সিস্টেমের জন্য আমরা, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। রিয়েক্টরের মধ্যে আমরা ফ্লুইড পাস করতেছি, ওটা রিয়েক্ট করতেছে,
তো প্রোডাক্ট ওখান থেকে বের হবে। তো আমি এমন ভাবে ডিজাইন করলাম কিছু প্রোডাক্ট ওখানে অলওয়েজ থেকে যাচ্ছে বা ফ্লুইড ওখানে থেকে যাচ্ছে আপনার হচ্ছে স্টোরেজ সিস্টেমের জন্য। তো ওই যে থেকে যাওয়ার কারণে যেটা হবে ওই পার্ট গুলোতে অলওয়েজ কোরোশন হতে থাকবে। এটা সবচেয়ে সিভিয়ার হয় বয়লারের জন্য, ওয়াটার ট্যাঙ্ক গুলার জন্য এবং রিয়েক্টরের জন্য। তো যেটা এখানে মেইন পার্ট সেটা হচ্ছে আমরা এমন ভাবে এখানে করব, ডিসচার্জ হোল গুলা হচ্ছে ডিজাইন করব যাতে করে কোনো রিমেইনিং বা হচ্ছে রেসিডেন্স কোনো না থাকে। যেমন এটা হচ্ছে আনডিজাইরেবল একটা ডিজাইন, এখানে হচ্ছে অলওয়েজ এখানে ফ্লুইডটা কমপ্লিটলি পাস করতে পারবো না বা হচ্ছে ড্রেইন করতে পারবো না। এখন আমরা যদি হোল যদি নিচে রাখি তাহলে দেখা যাবে হচ্ছে সবগুলো ফ্লুইড অ্যাকচুয়ালি পাস করতে পারবে, সঠিক ড্রেনেজ হবে এবং কোরোশন প্রিভেনশন মেজারমেন্ট হিসেবে এটা কনসিডার করা যেতে পারে। এটার জন্য সেরকম এই ডিজাইনটা হচ্ছে আমার দেখা যাবে এখানে লিকুইড অলওয়েজ থেকে যাচ্ছে। আর যদি হোলটা নিচে ডিজাইন থাকে সেখানে যাবে হচ্ছে ইজিলি হচ্ছে এটা ড্রেইন হচ্ছে। কন্টেইনারের জন্য সেম কথা, একই জিনিস। এখানে ক্রেভিস কোরোশন হবে এরকম যদি ডিজাইন করে রাখি। এখানে আমরা কোনো হচ্ছে আমরা এই যে আগে বলছিলাম যে ক্রেভিস পার্টটা রাখতে চাবো না, এখানে যেটা করবো আমরা ফিলার দিয়ে এগুলো বন্ধ করতে চাবো। আর এখানে যদি এখন আসি আমরা ড্রেনেজের কথা, এই যে আমরা যদি ডিসচার্জ লাইন এটা থাকে অলওয়েজ উপরে এগুলো না হয় ডিসচার্জ হলো, এই লোয়ার পার্ট গুলা অলওয়েজ হচ্ছে থেকে যাবে লিকুইডটা। তাহলে যেটা হবে এখানে হচ্ছে কোরোশনটা মাস্ট এখানে হবে, ডিফারেন্সিয়াল সেল ফরমেশন হয়। তো এটা ডিজাইরেবল স্টেজ কি, ডিজাইরেবল ডিজাইন হচ্ছে কাইন্ড অফ লাইক দিস। সো এখানে হচ্ছে ডিজাইন এমন ভাবে করলাম যাতে করে এখান থেকে কি হয়, কমপ্লিট ড্রেনেজ হয়, এখানে কোনো রেসিডুয়াল লিকুইড থাকবে না। অলওয়েজ হচ্ছে এখানে কি হবে, আপনার হচ্ছে সঠিক ড্রেনেজ হবে। আর এখানে যদি ক্রেভিস থাকে আপনি ফিলার ইউজ করতে পারেন, আর যদি ফিলার ইউজ না হয় এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে ডিফারেন্সিয়াল অক্সিজেন সেল ফরমেশন না হয়, ফ্রি এয়ার সার্কুলেশন হয় প্রত্যেকটা পার্টে। যদি ফ্রি এয়ার সার্কুলেশন ইকুয়াল ভাবে না হয় তাহলে তাহলে হচ্ছে এখানে ক্রেভিস কোরোশনটা হবে এবং ডিফারেন্সিয়াল অক্সিজেন সেল ফরমেশনের মাধ্যমে। সো এইটা ড্রেনেজের আরো কিছু ছবি আছে এখানে, কিভাবে আরো করা যায়। দিস দিস ওয়ান ইজ দ্য বেস্ট ড্রেনেজ সিস্টেম। এটা হচ্ছে ব্যাড কারণ এখানে হচ্ছে প্রোট্রুডিং পার্ট, যেটা আমরা কথা বলছিলাম কোনো প্রোট্রুডিং পার্ট হচ্ছে আমরা রাখতে চাবো না। এই প্রোট্রুডিং পার্টের জন্য যেটা হচ্ছে লিকুইড এখানে হচ্ছে আমরা থেকে যাচ্ছে রেসিডুয়াল লিকুইড, এটার কারণে কোরোশন হবে। তো এটাতে হচ্ছে সেম, এখানেও কোরোশন হবে কারণ হচ্ছে নিচের পার্ট দিয়ে লিকুইড ড্রেনেজ হতে পারছে না। সো দিস আর দ্য বেটার ডিজাইন যেখানে হচ্ছে কমপ্লিট ডিসচার্জটা হবে। তারপর এখানে একটা জিনিস লিখে আমি আন্ডারলাইন করে দিছি, মোস্ট ইউজফুল ডিজাইন রুল যেটা সেটা হচ্ছে আমাদের হেটারোজেনিটি অ্যাভয়েড করা। আমরা যখন ডিজাইন করব তখন হচ্ছে এই যে ডিফারেন্ট মেটাল ডিফারেন্ট সেল ফরমেশনের কারণে, মানে ডিফারেন্ট মেটাল ইউজ করে ডিফারেন্ট সেল হচ্ছে, তারপর হচ্ছে টেম্পারেচারে হচ্ছে একটা হেটারোজেনিটি ইফেক্ট থাকবে, মানে আমরা সবকিছু হোমোজেনাস করা ট্রাই করব। আপনি মেটালও হচ্ছে অ্যালয় নিতে পারেন, ভালো কথা, অ্যালয় হেটারোজেনাস একটা সিস্টেম, বাট ওটা কোরোশন প্রিভেনশন একটা হচ্ছে পার্ট ওর মধ্যে ইনহেরেন্টলি থাকে। বাট হচ্ছে এই যে অক্সিজেনের ডিস্ট্রিবিউশন, লিকুইডের ডিস্ট্রিবিউশন, টেম্পারেচার ডিস্ট্রিবিউশন এগুলো যদি আনইভেন হয়, মানে হেটারোজেনাস হয়, হোমোজেনাস ডিস্ট্রিবিউশন না হয়, তখনই এই সেলগুলো হয়। আপনারা ওই প্রথম দিকে চ্যাপ্টার গুলো করে আসছেন। তো আমরা যখনই ডিজাইনের স্টেজে যাব, ডিসিমিলার মেটাল, আনইভেন স্ট্রেস ডিস্ট্রিবিউশন যেটা করলাম স্ট্রেস কোরোশন ক্র্যাকিং হতে পারে, আনইভেন হিট ডিস্ট্রিবিউশন যেটার কারণে টেম্পারেচার সেল ফরমেশন হয়, ভ্যাপর স্পেসের যদি এক্সট্রা রাখি সেটা কারণে কোরোশন হতে পারে, এয়ার সার্কুলেশন যদি হোমোজেনাস এয়ার সার্কুলেশন না হয় ক্রেভিস কোরোশন হবে। তো অলওয়েজ আমরা ডিজাইনে এই জিনিসগুলো মাথায় রাখবো যাতে করে এখানে হেটারোজেনিটিটা না আসে, হেটারোজেনিটিটা আসলে এখানে কোরোশন হবে। তো এর জন্য এটাকে হচ্ছে আলাদা করে এখানে সিগনিফাই করা হয়েছে। এখন যদি আমরা আরো কিছু কথা বলি, এখন বইয়ের কথায় যদি ফেরত আসি, মানে সামারাইজ করে যদি আমরা পুরো ডিজাইনের জিনিসগুলা, প্রথম দিকে যেটা বললাম সেটা হচ্ছে আমরা কত ওয়েল্ডিং হচ্ছে আমরা প্রেফার করলাম রিপিটিং এর তুলনায়। আমরা বললাম ট্যাঙ্কস এন্ড কন্টেইনার্স ডিজাইন এমন ভাবে করতে হবে যাতে করে সেখানে কি হয় ট্রেনিং এবং ক্লিনিংটা ইজিলি করা যেতে পারে। আমরা যদি হচ্ছে সিস্টেমে কোনো ভালনারেবল কম্পোনেন্ট থাকে আমরা এমন ভাবে ডিজাইন করব যাতে করে সেটাকে ইজিলি রিপ্লেস করা যায় বা ইজিলি নিয়ে আসা যায়। আমরা এক্সেসিভ মেকানিক্যাল স্ট্রেসটা পছন্দ করি না কারণ ওটার কারণে স্ট্রেস কোরোশন ক্র্যাকিং হতে পারে। হুদাই হচ্ছে কোনো মেটালকে অনেকভাবে শক্তভাবে টাইট দিয়ে রাখলাম, টাইট দিলে তো হচ্ছে টেনশন ফেসে রাখলাম, সেটার কারণে স্ট্রেস কোরোশন ক্র্যাকিং হবে, আমরা ওরকম ডিজাইন করতে চাই না। তারপর হচ্ছে শার্প ব্যান্ড ফরমেশন, এরপরে ছবিগুলো শার্প ব্যান্ড ফরমেশন গুলো আমরা চাচ্ছি না, সেখানে হয় এরোশন কোরোশন হতে পারে। তারপর হচ্ছে ইলেকট্রিক কন্টাক্ট, যেটা বায়োমেটালিক এর জন্য ছিল, ইলেকট্রিক কন্টাক্ট হচ্ছে দু ধরনের মেটালের জন্য অ্যাভয়েড করতে চাবো, সেই জন্য আমরা হচ্ছে ইনসুলেটিং ইনসার্ট ম্যাটেরিয়াল গুলো ইনসার্ট করে দিচ্ছি এখানে যাতে করে ডাইরেক্ট কন্টাক্ট না হয়। হিট এক্সচেঞ্জারের যেটা প্রবলেম সেটা হচ্ছে আনইভেন হিট ডিস্ট্রিবিউশন বা হটস্পট ফরমেশন হতে পারে। তো এই হটস্পট গুলো আমরা অলওয়েজ অ্যাভয়েড করবো, যেটা আমরা হেটারোজেনিটি পার্টে বলছি সেটা হচ্ছে আমরা কত যে হোমোজেনাস টেম্পারেচার ডিস্ট্রিবিউশন যাতে থাকে সেদিকে আমরা অলওয়েজ কনসিডার করবো।
তারপর হচ্ছে এয়ার এর কারণে যেটা হয় ক্রিভিস ফর্মেশন হয়, আমরা অ্যাভয়েড ক্রিভিস কথা বললাম। আমরা হচ্ছে ময়েশ্চার যাতে না থাকে সেটার কথা বললাম ট্রেনিং সিস্টেমের মাধ্যমে। প্রোট্রুডিং পার্ট যাতে না থাকে, প্রোট্রুডিং পার্ট যাতে না থাকে সেটার কথা বললাম। তারপর আনইউনিফর্মিটি যাতে না, ইউনিফর্মিটি না থাকে সেটার কথা বললাম। ইউনিফর্ম পেইন্টিং যাতে হয়, হেটারোজেনিটি যাতে দূর করা যায় আর কি, সেগুলোর কথা বললাম। তারপর হচ্ছে আমরা লাস্টে যেটা সিম্পলিফাই দ্য ফর্ম, আমরা যত বেশি কমপ্লেক্স ডিজাইনে চলে যাব তত বেশি হচ্ছে আমরা কোরেশনের একটা পার্ট থেকে যায়, যত সিম্পল হচ্ছে ডিজাইন করা যায় তত হচ্ছে আমার জন্য ভালো। সো এই চ্যাপ্টারে এইগুলাই ছিল, আর তেমন কোনো কিছু নাই। প্রথম গুলো আমরা যেটা বললাম সেটা হচ্ছে কি কি কারণে কি কি ওয়েতে আমরা কোরেশন প্রিভেনশন করতে পারি, প্রত্যেকটা মেজর স্টেজ দেখলাম। লাস্টের এখানে যে লাস্টের যেটা ডিজাইন স্টেজ, এই চ্যাপ্টারে আমরা এই ডিজাইন স্টেজের কথা বললাম। তারপর আস্তে আস্তে বাকি ফেজ গুলোতে যাব। এই চ্যাপ্টার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এই চ্যাপ্টারটা শেষ অলরেডি। না স্যার, প্রশ্ন নাই, থিওরিতে একটু পড়তে হবে আর কি আমাদের। এটাই মানে হচ্ছে এটা পিওর বাংলা, কি কি করব কি কি করব না সেটা আর কি। এই কোরেশনের প্রথম পার্টটাতে তাও একটু হচ্ছে ম্যাথমেটিক্স আছে, ইকুয়েশন আছে, মানে একটু বোঝার জিনিস আছে, কেমনে কি হচ্ছে প্যাসিভেশন, অ্যাক্টিভ প্যাসিভ বিহেভিয়ার, তারপর করবে ডায়াগ্রাম, ওই জিনিসগুলো আর কি বোঝার আছে। কিন্তু এই পরের পার্টগুলো পিওরলি বাংলা আর কি, তেমন হচ্ছে তেমন কিছু থাকে না। বাট তাও ভালো, আপনার হচ্ছে প্রথম পার্টটা যেহেতু কমপ্লিট করে আসছেন, এখানে অনেক কিছু রিপিট করতে হবে না। যেমন হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভেশন আশা করি নতুন করে বোঝানোর কোনো দরকার নাই। তো ওই জিনিসগুলো একটু হচ্ছে তখন এজ হয়ে যায় এই পার্টের জন্য আর কি। তো আমরা হচ্ছে নেক্সট একটা ইয়েতে যাই। কিছুক্ষণ আগে যেটা দেখলাম, এই যে 5টা টপিক আমরা দেখে আসছি কোরেশন প্রিভেনশনের: চেঞ্জিং দ্য মেটালিক ম্যাটেরিয়াল, অল্টারিং দ্য এনভায়রনমেন্ট, সেপারেটিং দ্য মেটালিক ম্যাটেরিয়াল, অ্যাপ্রোপ্রিয়েট ডিজাইন। এটা আমরা করে ফেলছি চ্যাপ্টার 13 এ। পরে যেটা সেটা হচ্ছে এই পার্টটা, যেটা রেড কালার আছে, আজকে চ্যাপ্টারের মেইন টার্গেট হচ্ছে সেটা, চেঞ্জিং দ্য ইলেকট্রিক পটেনশিয়াল অফ দ্য মেটাল এন্ড অ্যালয়। এই যে আমরা 5টা টপিকের মধ্যে আমরা বলছিলাম চেঞ্জ অফ ইলেকট্রিক পটেনশিয়াল অফ দ্য মেটাল এন্ড অ্যালয়, সেটা হচ্ছে একটা ক্যাথোডিক প্রোটেকশন, একটাকে বলতেছে অ্যানোডিক প্রোটেকশন। ক্যাথোডিক প্রোটেকশন যেটা, সেটা হচ্ছে আমরা যদি সহজ ভাষায় বলি মেটালকে ক্যাথোডে কনভার্ট করে ফেলা, সেটাই হচ্ছে ক্যাথোডিক প্রোটেকশন। আর অ্যানোডিক প্রোটেকশন হচ্ছে এটাকে আমরা হচ্ছে পেসিফিকেশনে নিয়ে যাব। আমরা হচ্ছে পূর্বে ডায়াগ্রামটা কারো মনে আছে? পূর্বে ডায়াগ্রামটা কিরকম থাকে? জি স্যার। তো পূর্বে ডায়াগ্রামে অনেক কিছু থাকে। পূর্বে ডায়াগ্রাম বেসিক্যালি হচ্ছে আমার কি, পিএইচ ভার্সেস হচ্ছে আমার কি, পটেনশিয়াল। 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 আয়রনের পূর্বে ডায়াগ্রাম যদি থাকে, আমার হচ্ছে পুরাটা যদি ড্র করি কিরকম, আমি হচ্ছে এক সেকেন্ড, এটা হচ্ছে পুরা ডায়াগ্রাম ড্র করতে গেলে লিনিয়ার পার্ট, মানে এটা সিম্পলিফাইড ডায়াগ্রাম ড্র করলাম আর কি। আপনারা প্রত্যেকটা লাইনের হচ্ছে ইয়ে জানেন, ইনক্লাইন লাইন গুলো হচ্ছে যেখানে হাইড্রোজেন অক্সিজেন এবং হচ্ছে ইলেকট্রন ট্রান্সফার দুইটাই হয়। হরাইজন্টাল লাইনে শুধুমাত্র ইলেকট্রন ট্রান্সফার, ভার্টিক্যাল লাইনে শুধু অক্সিজেন এভোলিউশন, ইনক্লাইন লাইন গুলোতে সবগুলোর পার্ট গুলো থাকে। তো নিচের পার্টটা থাকে ইমিউনিটি, এটা মনে আছে এখানে কি হয়? নিচের এখানে পার্টটা হচ্ছে ক্যাথোডিক প্রোটেকশন। ক্যাথোডিক। ক্যাথোডিক প্রোটেকশন বা ইমিউনিটি বলতেছে আর কি। এখানে হচ্ছে নর্মালি কোনো ইয়ে হয় না, কি বলো এটাকে, মানে হচ্ছে কোরেশন হয় না আর কি মেটালিক ম্যাটেরিয়াল জন্য। কোরেশন পার্ট হচ্ছে এই পুরো পার্টই হচ্ছে কোরেশন পার্টের জন্য হয়, যেখানে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে অবশ্যই কোরেশন হবে। এই পার্টে একটা পার্ট হয় হচ্ছে প্যাসিভেশন, এটা এত হাই পটেনশিয়াল দেওয়া হয় সেটা হচ্ছে পোলারাইজড হয়ে প্যাসিভ হয়ে যায় আর কি, প্যাসিভেশন ফর্মেশন হয়। তো এখানে আবার কোরেশন এই যে এই পার্ট গুলাতে থাকবে। তো আমাদের এখনকার কথা, এই যে আজকের যেটা, এখানে দুইটা জিনিস আছে, ক্যাথোডিক প্রোটেকশন, অ্যানোডিক প্রোটেকশন, দুটি আছে। তো ক্যাথোডিক প্রোটেকশন হচ্ছে এই ইমিউনিটি পার্ট ইমিউনিটি। নিয়ে কথা বলে, আর অ্যানোডিক প্রোটেকশন কথা বলে হচ্ছে এই প্যাসিভ পার্টটুকু নিয়ে। তো আমরা হচ্ছে বেসিক্যালি এটাই দেখবো। আপনাদের কি হচ্ছে ওইটা পড়ানোর সময় এগুলো পড়ায় ফেলছে নাকি, কিভাবে কি করে? না স্যার, কিভাবে কি করে সেটা না, পুরো ডায়াগ্রামটা মানে শুধু পড়া হয়েছে। পূর্বে ডায়াগ্রামের কথা বলেছে, আচ্ছা ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন আমরা যদি প্রথম পার্টে আসি, যেটা হচ্ছে ইমিউনিটি পার্টটাতে, যেটাতে হয় আমাদের একদম পিওর মানে বাংলা ওয়েতে যদি বলি, আমরা করবো কি, ওইটাকে হচ্ছে হাই দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে হাইলি, ওটা কারেন্ট প্রোভাইড করতে পারি, কারেন্ট প্রোভাইড করবে মেটালটাকে আমরা হচ্ছে যদি ও এ হিসেবে থাকবে, অ্যানোড হিসেবে থাকা মানেই তো হচ্ছে ওর কোরেশন হচ্ছে। আমরা ওটাকে যেটা করবো, ওটাকে পটেনশিয়াল বাড়ায় দিয়ে মানে বাইরে থেকে কারেন্ট ফ্লো করব, কারেন্ট ফ্লো করে ওটাকে কিসে কনভার্ট করে ফেলবো, অ্যানোডে কনভার্ট করে ফেলবো। মানে হচ্ছে ওর পটেনশিয়ালটা আসলে আমরা অ্যানোডিক দিকে হচ্ছে, সরি উল্টা কথা বললাম, ক্যাথোড ফর্মেশন করব। ওকে পূর্বে ডায়াগ্রামের এই নিচের পার্ট গুলোতে নিয়ে আসবো। এটা দুই রকম হতে পারে, একটা হচ্ছে স্যাক্রিফিশিয়াল অ্যানোড ফর্মেশন, ইমপ্রেস।
আরেকটা হচ্ছে ইমপ্রেসড কারেন্ট মেথড। আচ্ছা, এখন এটা প্রথম একটু প্রিন্সিপালটা দেখি যে অ্যানোডিক ক্যাথোডিক প্রোটেকশনের হচ্ছে প্রিন্সিপালটা আসলে কি জিনিস। এই পার্টটা আপাতত হচ্ছে ভুলে যাই। নর্মালি হচ্ছে যেটা হয়, এটা যদি আমার মেটালিক ম্যাটেরিয়াল হয় সেটাতে হয় যেটা লোকালাইজ সেল ফরমেশন হয়, তাই না? লোকাল সেলের যেটা হয় একটা পার্ট ক্যাথোড হিসেবে কাজ করে, একটা পার্ট অ্যানোড হিসেবে কাজ করে, এবং যেটা হয় ইলেকট্রন ট্রান্সফারের কারণে অ্যানোড পার্টটা হচ্ছে আস্তে আস্তে ক্ষয় হতে থাকে একটা পার্ট। আমরা এটা দূর করতে পারি এইভাবে। আমরা মনে করি হচ্ছে একটা একটা ব্যাটারি ফরমেশন করছি, এটা হচ্ছে আমার কোরোডিং ম্যাটেরিয়াল। ওর সাথে একটা অক্সিলারি অ্যানোড অ্যাড করছি, মানে হচ্ছে ওর যে অ্যানোডিক পটেনশিয়াল যার বেশি ওকে অ্যাড করছি। তাই ওর যদি হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করে, যেটা করবে ইলেকট্রন ট্রান্সফার কোন দিক থেকে কোন দিক বরাবর হবে বলেন তো? অ্যানোড টু ক্যাথোড। তো এইটা হচ্ছে আমরা এখন নতুন প্যাসিভ ক্যাথোড বলতেছি। ব্যাটারি দিয়ে যদি ওকে কনভার্ট করি, ইলেকট্রন ট্রান্সফার হবে অক্সিলারি অ্যানোড থেকে, ইলেকট্রোলাইট থেকে যাবে হচ্ছে কোথায়, যেতে থাকবে হচ্ছে কোরোডিং ম্যাটেরিয়াল, যেটাকে আমরা হচ্ছে যেখানে কোরোশন হচ্ছিল ওই দিকে যেতে থাকবে। এখন ওর কোরসপন্ডিং পটেনশিয়াল ফিগার যদি আমরা দেখি, যেটা হয় এখানে হচ্ছে ফাই এ সেটা হচ্ছে অ্যানোডিক পটেনশিয়াল, ফাই সি সেটা হচ্ছে আমার ক্যাথোডিক পটেনশিয়াল। তো এই ক্যাথোড পার্টটা এখন এই যে এইটা যেটা আগে অ্যানোড ছিল সেটা হচ্ছে আমরা কত এটাকে পোলারাইজেশন বলি, তাই না? বাইরে থেকে যদি হচ্ছে আপনি কারেন্ট ফ্লো করতে থাকেন, ক্যাথোডের জন্য কি হতে থাকে? ক্যাথোডের জন্য পটেনশিয়াল কারেন্টের সাথে সাথে আস্তে আস্তে কমতে থাকে, আর অ্যানোডের জন্য পটেনশিয়াল আস্তে আস্তে বাড়তে থাকে, সেটা হয় নর্মালি। তো এটা কিভাবে কাজ করতেছিল ওইখানে লোকালাইজ সেলটা, এটা হচ্ছে মানে পোলারাইজেশনের কারণে ইলেকট্রন ফ্লো এর কারণে আস্তে আস্তে পটেনশিয়াল কমতেছিল, অ্যানোডের পটেনশিয়াল আস্তে আস্তে বাড়তেছিল। তো এই পয়েন্টে এসে এটা হচ্ছে আই কোরোশন, কোরেশন কারেন্টের জন্য এটা হচ্ছে ফাই কোরেশন। মানে দুইটা থেকে বাদ দিলে আপনারা যেটা পেতেন নর্মালি হচ্ছে নর্মাল কন্ডিশনের জন্য। এখন এটাকে যদি হচ্ছে আপনার যে হচ্ছে ক্যাথোড ম্যাটেরিয়াল যেটা আছে সেটাকে যদি হচ্ছে আপনি অ্যানোডিক দিকে পার্টে নিয়ে আসেন, আস্তে আস্তে আরো পটেনশিয়াল বাড়াচ্ছেন, পটেনশিয়াল বাড়ানো না সরি, পোলারাইজেশন করা, পটেনশিয়াল আরো হচ্ছে কমতেছে, মানে অ্যাপ্লাইড কারেন্ট, কারেন্ট হচ্ছে এক্সটার্নাল, যেটা আমরা বললাম এই যে এক্সটার্নাল কারেন্ট বাড়াচ্ছেন। এক্সটার্নাল কারেন্ট যত বাড়াতে থাকবো প্যাসিভেশন তত বেশি হতে থাকবে, তাই তো? জি স্যার। তো আমরা ক্যাথোডের যেটা ক্যাথোড মানে হচ্ছে কোন দিকে যেতে থাকবে, এটা হচ্ছে মোর নেগেটিভ দিকে যেতে থাকবে। তো মোর নেগেটিভ মানে হচ্ছে অ্যানোডিক পটেনশিয়ালের কাছাকাছি চলে আসবে। তো যখন হচ্ছে যেই কারেন্ট অ্যাপ্লাই করলে আপনার ফাই সি ইকুয়াল টু ফাই এ হয়ে যায়, তখন হচ্ছে আপনার কি হবে, ওর যে ডেল্টা ফাই কোরেশন যেটা সেটা কি হয়ে যায়, জিরো হয়ে যাবে না? জিরো। জি স্যার। ফাই এ ফাই সি ইকুয়াল টু জিরো, জিরো মানে হচ্ছে এখানে কোনো কোরেশন পটেনশিয়াল নাই, দুটা হচ্ছে ইকুয়াল হয়ে গেছে, দুটা মেটালে দুইটা পার্টি। তো ওইটা দুইটা যদি ইকুয়াল হয়ে যায় যেটা হবে সেটা হচ্ছে এখানে কোনো কোরেশনটা হবে না। তো ওই এই জিনিসটা যখন হচ্ছে আমরা এই যে একটা মেটালের কোরেশনটা তার অ্যানোডিক পটেনশিয়ালের কাছাকাছি নিয়ে আসবো, ফ্রি অ্যানোডিক পটেনশিয়ালে, তখন দেখা যাবে ওখানে কোনো পটেনশিয়াল মানে প্যাসিভেশনের কারণে কোনো হচ্ছে কি হচ্ছে না, কোরেশন হচ্ছে না। তো এই ক্যাথোডিক পটেনশিয়ালের মেইন প্রিন্সিপালই হচ্ছে এটা। আমরা এমন একটা ফরমেশন করতে চাচ্ছি, সেল ফরমেশন, বাইরে থেকে ইলেকট্রিসিটি প্রোভাইড করে যেভাবেই হোক করতে চাচ্ছি, যাতে করে যে যে মেটালটা আছে সেই মেটালটার যে কোরেশন ওখানে সেল ফরমেশন হয়েছিল সেই সেল ফরমেশনের যে ডেল্টা ফাই মানে ফাই কোরেশন যেটা সেটা হচ্ছে জিরো বানায় দিব। মানে প্রত্যেকটা পার্টের আপনার হচ্ছে কি পটেনশিয়ালটা ইকুয়াল বানাবো। এখানে যে অ্যানোড ক্যাথোড ফরমেশন, যেমন এখানে মাইনাস এখানে প্লাস পার্ট আছে, এগুলো প্রত্যেকটা পার্টের কি হয়ে যাবে, পটেনশিয়াল ইকুয়াল হয়ে যাবে। পটেনশিয়াল যখন ইকুয়াল হয়ে যাবে এখানে কোনো হচ্ছে আনইভেন মানে পটেনশিয়াল ডিস্ট্রিবিউশন থাকবে না, বা পটেনশিয়াল হচ্ছে ইয়ে থাকবে না, কি বলে হচ্ছে ওই গ্রেডিয়েন্ট, পটেনশিয়াল গ্রেডিয়েন্ট থাকবে না, তার কারণে এখানে আর কোনো কোরেশনটা হবে না। এই জিনিসটা বুঝছি সবাই? জি স্যার। ইয়েস স্যার। ওকে। তো এটা যদি হয় আমরা হচ্ছে টার্গেট হচ্ছে এটা, এটাই দুই ভাবে করা যায় সেটা বললাম, একটা স্যাক্রিফিশিয়াল অ্যানোড আর একটা হচ্ছে আমার কত ইমপ্রেসড কারেন্ট মেথড। ইমপ্রেসড কারেন্ট মেথডটা এখানে দেখানো হচ্ছে, আমরা বাইরে থেকে ইলেকট্রিসিটি প্রোভাইড করছি একটা অক্সিলারি অ্যানোড ফরমেশন করে, ওর চেয়ে হাই পটেনশিয়াল যেটার অ্যানোডিক পটেনশিয়াল যেটার বেশি সেটাকে হচ্ছে অ্যাড করে আমরা হচ্ছে বাইরে থেকে কারেন্ট অ্যাপ্লাই করতেছি, যাতে করে এই মেটালটা যেটা কোরোড হচ্ছে না, যেটা আমার মেটাল অফ ইন্টারেস্ট, যার হচ্ছে কোরোশন আমি চাচ্ছি না, সেটার হচ্ছে ইভেন পটেনশিয়াল ক্রিয়েট করতে চাচ্ছে ওর যে পুরা জিনিস মানে পুরা মেটাল বডিতে, মানে ফাই সি ইকুয়াল টু ফাই এ করতে চাচ্ছে, ওর লোকালাইজ সেল গুলাতে যেখানে আছে সবগুলো ফাই সি ইকুয়াল টু ফাই এ হয়ে যাবে। এটা হচ্ছে আমার টার্গেট। তো এটা হচ্ছে আমরা এখানে ইয়ে দিয়ে করলাম, মানে ক্যাথোডিক প্রোটেকশন দিয়ে করলাম। এখন এটার যদি হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা একটু কনসিডার করি মানে দেখে আর কি, সেটা হচ্ছে 1824 এ যেটা করছে
হামফ্রে ডেভি ক্যাথলিক প্রোটেকশন প্রথম হচ্ছে আসলে মানে একটা ধারণা প্রোভাইড করছে যে ব্রিটিশ শিপগুলোর জন্য আর কি। 1829 যেটা করলো সাকসেসফুলি আয়রনকে হচ্ছে এখানে আমার প্রোটেক্ট করতে পারছে জিঙ্ক ব্লক অ্যাড করে, এটা স্যাক্রিফিশিয়াল অ্যানোড মেথড আর কি। তারপর হচ্ছে ক্যাথলিক পটেনশিয়াল থাউজেন্ডস অফ মাইলস অফ বারিড পাইপলাইনের জন্য সবগুলোর জন্য ইউজ করা হচ্ছে। পৃথিবীর এখন যত হচ্ছে আন্ডারগ্রাউন্ড যে পাইপলাইন গুলো আছে, ওয়েল পাইপলাইন, গ্যাস পাইপলাইন, সব জায়গায় ক্যাথলিক প্রোটেকশন ইউজ করা হয়। এটা সবচেয়ে কমন মেথড, যাতে করে হচ্ছে এই সয়েল কোরোশনটা অ্যাভয়েড করা যেতে পারে, বা হচ্ছে আন্ডার সি যে কোরোশনটা থাকে, যে সি জাহাজগুলোর জন্য বা হচ্ছে আপনার সাবমেরিন গুলার জন্য, সবগুলোর জন্য এই ধরনের হচ্ছে আপনার প্রোটেকশন ইউজ করা হয়। সবচেয়ে কমন এবং ইনএক্সপেন্সিভ মেথড আর কি ক্যাথলিক প্রোটেকশন সিস্টেম। এখন কিছু কিছু জায়গায় আমরা ক্যাথলিক প্রোটেকশন ইউজ করতে পারবো না, এটা আসলে লাস্টে পড়ানো উচিত, এটা আগের স্লাইডে চলে আসছে। সব কিছুতেই ক্যাথলিক প্রোটেকশন ইউজ করা যায় না, যেমন হচ্ছে অ্যাবভ ওয়াটার লাইন এন্ড ইন দ্য ভ্যাপর সিস্টেম। মনে করেন একটা ট্যাঙ্ক আছে, এটাতে হচ্ছে আমার ভ্যাপর সিস্টেম আছে, এইটাতে এক্সটার্নাল কারেন্ট প্রোভাইড করা পসিবল না কোনোভাবেই। এই পসিবল না দেখেই হচ্ছে ভ্যাপর সিস্টেমের জন্য কখনই দেখবেন ট্যাঙ্কের ভিতরে কখনো ক্যাথলিক প্রোটেকশন ইউজ করতেছে না। বা অ্যাবভ ওয়াটার লাইন, মনে করেন এটা হচ্ছে সি শোরে আছে, ওটা হচ্ছে এরকম ওয়াটার লাইনের উপরে আমরা কোনো স্যাক্রিফিশিয়াল মেটাল হচ্ছে অ্যাড করতে পারবো না। মেটালটা হচ্ছে হাইলি কোরোসিভ এনভায়রনমেন্ট এক্সপোজড হবে, এদিকে এয়ার আছে, এদিকে হচ্ছে অক্সিজেন কম, এটা নিজেই হচ্ছে তাড়াতাড়ি ডিগ্রেড করে যাবে। তো ওরকম মানে এনভায়রনমেন্টের জন্য ক্যাথলিক প্রোটেকশন কখনো ইউজ করা যায় না। যদি হচ্ছে নন কন্ডাক্টিং থাকে, আপনার হচ্ছে ফিলার মানে আপনার দুইটা মেটালের মধ্যে দিয়ে পাস করতেছে, নন কন্ডাক্টিং হলে ওখানে তো হচ্ছে আপনার যে ইমপ্রেসড কারেন্ট মেথড, এটা কোনোভাবে করাই যাবে না, কারণ ইলেকট্রিক ফ্লোই করবে না। তো ওরকম সিস্টেমের জন্য ক্যাথলিক প্রোটেকশন করা যায় না। যেসব এরিয়াতে হচ্ছে কোনো ইলেকট্রিসিটি দেওয়া পসিবল না, স্পার্ক হতে পারে হাই পটেনশিয়ালের জন্য, সেইগুলোতে হচ্ছে ক্যাথলিক প্রোটেকশন ইউজ করা যাবে না। এক্সট্রিমলি কোরোসিভ এনভায়রনমেন্টের জন্য ক্যাথলিক প্রোটেকশন হচ্ছে ইমপ্র্যাকটিক্যাল হয়ে যায়, যেমন ওটার জন্য আমরা অ্যানোডিক পটেনশিয়ালে চলে যাবো, অ্যানোডিক মানে প্রোটেকশনে চলে যাবো আর কি। সেটা হচ্ছে ইয়ে আর কি, ওই মানে স্পেসিফিকেশন ফরমেশন করে এক্সট্রিমলি করে হলে ক্যাথলিক প্রোটেকশন কখনই খাটে না। ওটার পরের পার্টি গিয়ে দেখবো যে কেন ক্যাথলিক প্রোটেকশন খাটে না। তো এখানে যে স্যাক্রিফিশিয়াল অ্যানোড মেথড, মানে স্যাক্রিফিশিয়াল অ্যানোড যেটার কথা বললাম, দুই ওয়ে, একটা ইমপ্রেসড মেথড, স্যাক্রিফিশিয়াল অ্যানোড মেথড। এটা নর্মালি যে আন্ডারগ্রাউন্ড পাইপলাইন গুলোর জন্য, সয়েল পাইপলাইন গুলোর জন্য সবচেয়ে বেশি ইউজ করা হয় আর কি। তো এটা খুবই সিম্পল, পাইপলাইন গেল, পাইপলাইনের সাথে ওর একটা হচ্ছে, এটা যদি পাইপলাইন হয় নর্মালি হচ্ছে ফেরাস অ্যালয় দিয়ে করা হচ্ছে ধরলাম, আর এটা হচ্ছে দেখা যাচ্ছে ম্যাগনেসিয়াম। কোনটা হচ্ছে হাই পটেনশিয়াল, মানে হচ্ছে অ্যানোডিক পটেনশিয়াল কোনটা সবচেয়ে বেশি, ম্যাগনেসিয়াম না ফেরামে? পটেনশিয়াল টেবিলটার কথা মনে আছে? পটেনশিয়াল টেবিল হচ্ছে কিভাবে কোন অর্ডারে রিডাকশন সাজানো হতো। পোটেনশিয়াল টেবিলটা দেখতে হবে, তাহলে কোনটা উপরে আছে। হুম হুম। নর্মালি যেটা হয় সেটা হচ্ছে ফেরাস তো উপরে থাকে, ম্যাগনেসিয়ামটা নিচে থাকে আর কি। ম্যাগনেসিয়াম হচ্ছে মোর আপনার হচ্ছে মেটাল হিসেবে কাজ করে অ্যানোডিক পার্টের দিকে আর কি, নিচের পার্টে। আর উপরের দিকে হচ্ছে আমার কত নোবেল মেটাল গুলা কাজ করে আর কি। তো এখানে ম্যাগনেসিয়াম হচ্ছে আপনার হচ্ছে ফেরাস থেকে বেশি হচ্ছে আপনার ইয়ে হয়, মানে অ্যানোডিক পটেনশিয়াল বেশি থাকে, আর হচ্ছে ইয়েটা নেগেটিভ হয় যদি হচ্ছে এটা টেবিলটা এক্সপ্রেস করেন আপনি হচ্ছে ইয়ে দিয়ে, কি বলে ওটাকে, রিডাকশন পটেনশিয়াল দিয়ে, তারপরে হচ্ছে দেখবেন ম্যাগনেসিয়ামের রিডাকশন পটেনশিয়াল সবচেয়ে হাই, মানে কম্পেয়ার টু ফেরাম। তো ওইটার কারণে দেখা যায় ম্যাগনেসিয়াম অ্যানোড হিসেবে কাজ করে, ফেরাম হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করে। আপনি এখন হচ্ছে ফেরাস পাইপলাইনকে হচ্ছে মানে আপনি সেভ করতে চাচ্ছেন ক্যাথোডিক প্রোটেকশন ইউজ করে, মানে এটাকে আমরা ক্যাথোড বানাতে চাচ্ছি। এটা হচ্ছে লোকালাইজ সেল ফরমেশন হচ্ছিল, অ্যানোড হিসেবে কাজ করতেছিল, বিভিন্ন পার্ট কোরোশন হচ্ছিল। আমরা যেটা করব সেটা হচ্ছে বললাম, এটাকে বানায় ফেলবো ক্যাথোড। ক্যাথোড বানানো মানে হচ্ছে ওকে হচ্ছে পটেনশিয়ালটা একটু আগে যেটার কথা বললাম, ইভেন ডিস্ট্রিবিউশন হবে ফুল সারফেস বরাবর, ফাই সি এবং ফাই এ। ওইটা করে এটাকে হচ্ছে আমরা হোমোজেনাস করতে চাচ্ছি, মানে কারেন্ট মানে পটেনশিয়াল ডিস্ট্রিবিউশন, যাতে করে এখানে কোনো কোরোশন না হয়। তো স্যাক্রিফিশিয়াল অ্যানোড কেন কেন বলি, কারণ হচ্ছে তো ওর সাথে যে আমরা হচ্ছে ওর যে হাই পটেনশিয়াল ওয়ালা একটা মেটালকে অ্যাড করলাম, তার মানে এখন যেটা হবে এই হচ্ছে নিজে কোরোড করতে থাকবে, ইলেকট্রন ট্রান্সফার করতে থাকবে, ও কোরোড করবে, ইলেকট্রন ট্রান্সফার করবে। ইলেকট্রন কিভাবে ট্রান্সফার হবে, ম্যাগনেসিয়াম থেকে ইলেকট্রন গুলা, এখানে যে সয়েল আছে সেটা হচ্ছে কি কন্ডাক্টিং না, সয়েলটা সয়েল জি স্যার। কোরোশনে সয়েলটা কন্ডাক্টিভ থাকে তাই না, ওখানে হচ্ছে সল্ট থাকে, ময়েশ্চার থাকে, পোরোসিটি থাকে, সবগুলোর ইফেক্ট আছে, আপনারা আশা করি পড়েছেন ওগুলো। তো ইলেকট্রন হচ্ছে ওই পাস করবে, পাস করে হচ্ছে কোথায় যাবে, পাস করে হচ্ছে এই যে ফেরাসটা আছে, ফেরাম মানে পাইপলাইনটা আছে সেখানে যাবে। এটার কথা তো আমরা বললাম, আমরা বাইরে থেকে কারেন্ট প্রোভাইড করে করে ওর যে হচ্ছে ফাই সি মানে লোকালাইজ সেলের যে ফাই সি এবং ফাই এ ওইগুলো ইকুয়াল করতে চাচ্ছে, বাইরে থেকে এখানে কারেন্ট প্রোভাইড করতে হবে, ইলেকট্রন প্রোভাইড করতে হবে। এই কাজটা এখানে কে করে, ওর যে হাই পটেনশিয়াল যে হচ্ছে মেটালটা আছে সেটা।
তো এখন যদি সয়েলের মধ্যে হচ্ছে রাখেন ফেরামকে আর হচ্ছে ম্যাগনেসিয়ামকে, ম্যাগনেসিয়ামের যেহেতু হাই পটেনশিয়াল মানে হচ্ছে মানে ইয়ের পটেনশিয়ালটা বেশি, ও অ্যানোড হিসেবে কাজ করবে। ম্যাগনেসিয়াম কি করবে, ম্যাগনেসিয়াম 2+ আর দুইটা ইলেকট্রন ছাড়বে। ওই ইলেকট্রন গুলো তো কন্ডাক্টিং ফেজ দিয়ে, যেটা হচ্ছে সয়েল দিয়ে, সেটা হচ্ছে যাবে হচ্ছে ফেরামের কাছে। তো ফেরাম উইল অ্যাক্ট লাইক এ ক্যাথোড। So this one is the anode, this one is the cathode. So হচ্ছে magnesium will eventually corrode or degrade with the time, and cathodic protection এর কারণে ওর কারণে যেটা হবে, এই পাইপলাইনটার কোনো ক্ষতি হবে না, কারণ ওর জন্য লোকালাইজ সেলগুলার ফাই সি ফাই এ এক হয়ে যাবে, হোমোজেনাস পটেনশিয়াল ডিস্ট্রিবিউশন হবে থ্রু আউট দ্য পাইপলাইন, এবং ওর মধ্যে কোনো হচ্ছে লোকালাইজড কোরোশন গুলো হবে না, সয়েল কোরোশনটা হবে না। বাট ও আস্তে আস্তে ম্যাগনেসিয়ামটা ওভার দ্য টাইম এরকম আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে। তো এর জন্য এটাকে স্যাক্রিফিশিয়াল অ্যানোড বলতেছি। এই অ্যানোডটা আস্তে আস্তে মানে ডিগ্রেড করবে, ওকে স্যাক্রিফাইস করতেছি ফর দ্য সেক অফ আওয়ার পাইপলাইন মেটাল অফ ইন্টারেস্ট। এটাকে স্যাক্রিফিশিয়াল অ্যানোড মেথড বলতেছি। বুঝতে পারছি এটা? জি স্যার। আচ্ছা, এরকম আরেকটা এক্সাম্পল আছে আপনার ডোমেস্টিক হট ওয়াটার ট্যাঙ্ক গুলাতে, যেহেতু হট ওয়াটার এখানে যেটা হয়, সেখানে হচ্ছে হটস্পট এন্ড কোল্ড স্পট ক্রিয়েট হতে পারে এই সিস্টেম গুলার জন্য। তো হটস্পট এন্ড কোল্ড স্পট হলে যেটা হয়, ডিফারেন্সিয়াল টেম্পারেচার সেল ফরমেশন হয়, ওখানে কোরোশন হবে। তো এটার জন্য সেম জিনিস আমরা যেটা চাবো, ওর চেয়ে হচ্ছে যে মেটাল দিয়ে এটা বানানো হয়েছে তার চেয়ে হচ্ছে হাই পটেনশিয়াল হলো আরেকটা হচ্ছে অ্যানোড এসে যোগ করাবো, যাতে করে এখানে ওইটা স্যাক্রিফিশিয়াল অ্যানোড হিসেবে কাজ করে। আবার এই যেটা হচ্ছে মেটাল অফ ইন্টারেস্ট, সেখানে হোমোজেনাস পটেনশিয়াল ডিস্ট্রিবিউশনের কারণে এটা ক্যাথোড হিসেবে কাজ করে। মানে এটা আগে অ্যানোড ছিল, এটাকে আমরা ক্যাথোড করে ফেলছি, ওর সাথে আরেকটা হাই পটেনশিয়াল অ্যানোড অ্যাড করে। তো এখানে ম্যাগনেসিয়াম পাইপলাইন অ্যাড করে দেওয়া হয় পানির মধ্যেই। তো এখানে বেসিক্যালি ওয়াটার আছে। তো এখানে যেটা হবে, কোল্ড ওয়াটার ইনলেট, এটা হচ্ছে স্টিল যেটাকে আমরা বাঁচাতে চাচ্ছি, ট্যাঙ্ক। তো এখানে যেটা ম্যাগনেসিয়াম অ্যানোড দেওয়ার কারণে ইলেকট্রন ট্রান্সফার কোন দিক বরাবর হবে, ম্যাগনেসিয়াম থেকে আমার হচ্ছে এই মেটালের দিকে পানির মাধ্যমে। এটা হচ্ছে ইমপ্রেসড কারেন্ট মেথডের কারণে বা হচ্ছে আপনার ওই ইলেকট্রন ডিস্ট্রিবিউশনের কারণে ও হচ্ছে আপনার ক্যাথোডের ফর্মেশন হবে প্যাসিভেশনের কারণে, এবং আলটিমেটলি এখানে কোনো করোশন হবে না। এটা হচ্ছে কথাবার্তা আর কি। তো এর কথা আমরা আগেও বলছি, অ্যাডভান্টেজ গুলো কি কি। এখানে কোনো এক্সটার্নাল পাওয়ার লাগে না। ইমপ্রেসড কারেন্ট মেথডে যেটা হয়, বাইরে থেকে পাওয়ার আমাকে সাপ্লাই করতে হচ্ছে, কিন্তু এখানে কোনো পাওয়ার সাপ্লাই করতেই হচ্ছে না। শুধু নন কন্ডাক্টিভ মানে যদি থাকে, সেটা হচ্ছে কন্ডাক্টিভ ওয়্যার দিয়ে আমরা কানেক্ট করে দিচ্ছি, যেমন এটা কন্ডাক্টিভ ওয়্যার দিয়ে কানেক্ট করে দিচ্ছি। আর হচ্ছে এখানে কি একটা অ্যানোড, আলাদা একটা মেটাল অ্যাড করতেছি, যেটা হয়তো বা আস্তে আস্তে কয়েকদিন পর ডিগ্রেড করবে। উই নিড টু রিপ্লেস দ্যাট ম্যাটেরিয়াল আওয়ার স্যাক্রিফিশিয়াল অ্যানোড। বাট কোনো পাওয়ার সাপ্লাই এখানে কোনো দরকার হচ্ছে না। যে কোনো জায়গায় আমরা ইউজ করতে পারি, রিমোট এরিয়াতে। আমরা তো বললাম আন্ডারগ্রাউন্ড পাইপলাইন বা হচ্ছে আপনার যে ইয়ে হয় সি শোর গুলাতে হয়, বা হচ্ছে সি ভেসেল গুলা হয়, সবগুলোর জন্য আমরা হচ্ছে এই সিপি মেথডটা ইউজ করতে পারি। লো কস্ট অফ ইনস্টলেশন, ম্যাগনেসিয়ামের দাম আহামরি এত বেশি না, মানে ইয়ে না, অল্প একটু ম্যাগনেসিয়াম দেখা যায়, ম্যাগনেসিয়াম স্ক্র্যাপ দিয়ে হচ্ছে থাউজেন্ডস অফ কিলোমিটার হচ্ছে আপনার হচ্ছে মেটাল আপনি হচ্ছে সেভ করতে পারবেন। লো মেনটেনেন্স কস্ট, আপনার খালি ওই মেটালটা রিপ্লেস করে দিলেই হচ্ছে স্যাক্রিফিশিয়াল অ্যানোডটা। আর ডিসঅ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে অবশ্যই এখানে কারেন্ট ডেন্সিটি খুবই কম থাকবে। আমার যে স্যাক্রিফিশিয়াল অ্যানোড থেকে যে পার্টটা যাচ্ছে, যে কারেন্টটা যাচ্ছে, সেটার ডেন্সিটি খুবই কম থাকবে। এটাই হচ্ছে মেইন প্রবলেম। যেই ডেন্সিটিটা দরকার, আমরা কোন ডেন্সিটি, কারেন্ট ডেন্সিটিটা দরকার, এই ফিগারটা আমরা বের করতে পারি। এই যে আই অ্যাপ্লাইড, এই আই অ্যাপ্লাইড এই ধরনের হচ্ছে কারেন্ট মাস্ট প্রোভাইড করতে হবে যদি আপনি ওটাকে এ করতে চান, মানে হচ্ছে ফাই সি ইকুয়াল টু ফাই এ করতে চান। করার জন্য যে কারেন্ট লাগবে, এটা হচ্ছে অবশ্যই অনেক বেশি হয়, দেখতে পারতেছেন। তো ওই বেশি হওয়ার জন্য ওই কারেন্টটা মাস্ট প্রোভাইড করতে হবে। যে স্যাক্রিফিশিয়াল অ্যানোডি এখানে ইউজ করেন না কেন, তার থেকে ইলেকট্রন ওমন ভাবেই যেতে হবে, যাতে করে ওই কারেন্ট ডেন্সিটিটা ও প্রোভাইড করতে পারে। যদি ওই কারেন্ট ডেন্সিটি প্রোভাইড না করতে পারে, যে আই অ্যাপ্লাইড না করতে পারে, অবশ্যই এটা স্যাক্রিফিশিয়াল অ্যানোড হিসেবে সঠিকভাবে কাজ করতে পারবে না। অবশ্যই এখানে কোরেশনটা হবে। মানে এখন যদি ওইভাবে না কাজ করে, তাহলে দেখি এই ফিগার থেকে দেখি কিরকম হয়। মনে করেন আপনি আই অ্যাপ্লাইড দিতে পারেন নাই, এই কারেন্টটা দেওয়ার কথা ছিল যাতে করে ফাই সি ইকুয়াল টু ফাই এ হয়, কিন্তু আপনি এটা না প্রোভাইড করে হয়তো বা এই পর্যন্ত নিয়ে আসতে পারছেন। এই কারেন্ট মনে করেন এটা দিছেন, এই পর্যন্ত হচ্ছে কারেন্ট দিছেন। দেওয়ার কারণে যেটা হয়, আপনার হচ্ছে হয়তো বা এটার পোলারাইজেশন এতটুকু আসছে। তো দুইটা যে পয়েন্টে হচ্ছে ছেদ করবে, এই দুইটা কার্ভ আমরা যদি এক্সটেন্ড করি, এটা হচ্ছে নিউ কোরেশন কারেন্ট আইবি। তো আগে যেটা আই কোরেশন ছিল, আইবিটা হচ্ছে কি আই কোরেশন থেকে ছোট না? জি স্যার। তো ছোট হলে যেটা হবে, আগে যে কোরেশনটা হচ্ছিল, ওর কারণে যে কোরেশনটা হচ্ছিল ফাই কোরেশনটা, ওটার চেয়ে অনেক কম হচ্ছে ওরটা দেখা যাবে এবার কোরেশন।
কিন্তু আমরা কমপ্লিটলি এটাকে হচ্ছে কি করতে পারি নাই, কোরোশন হচ্ছে প্রিভেন্ট করতে পারি নাই, কারণ আমাদের আই অ্যাপ্লাই দিতে হতো। আমরা এতটুকু কারেন্ট ডেন্সিটি প্রোভাইড না করে হয়তো বলছি একটু কম দিছি, যার কারণে হচ্ছে কোরেশন কমছে ঠিক আছে, বাট হচ্ছে অ্যানিহিলেট করতে পারি নাই। এখানে যদি নিয়ে আসতে পারতাম এই প্যাসিভেশন, যদি এইখানে পর্যন্ত নিয়ে আসতে পারতাম, পোলারাইজেশন সরি প্যাসিভেশন না, পোলারাইজেশন যদি এত নিয়ে আসতে পারতাম, এখানে আমার কি হতো, আই কোরেশনটা কি হয়ে যাবে, জিরো হয়ে যেত। তো আমরা জিরো করতে পারছি না, না করে আইবি পর্যন্ত আনতে পারছি, কোরেশন কমলো কিন্তু হচ্ছে আমার কমপ্লিটলি হচ্ছে কোরেশন বন্ধ হলো না। তো যে কারেন্ট ডেন্সিটিটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমরা যখন হচ্ছে এটাকে হচ্ছে পোলারাইজড করে আমরা এটাকে অ্যানোডে মানে ক্যাথোডে কনভার্ট করব। সো এখানেই মেইন ঝামেলা, লিমিটেড কারেন্ট আউটপুটের কারণে। এটাকে ইমপ্রুভ করা যায়, বিভিন্ন মেথডে ইমপ্রুভ করা যায়, আমরা একটু পরে বলতেছি যে কি কি মেথডে হচ্ছে এই কারেন্ট ডেন্সিটিটা আরো বাড়ানো যেতে পারে স্যাক্রিফিশিয়াল অ্যানোডের থেকে ওই হচ্ছে আমার মেটাল অফ ইন্টারেস্টের দিকে। তারপর সয়েল রেজিস্টিভিটি, লিমিটেশন অফ সয়েল রেজিস্টিভিটি, এক এক সয়েল এক এক ধরনের প্রপার্টি থাকতে পারে, ওইটার কারণে হচ্ছে স্যাক্রিফিশিয়াল অ্যানোডটা অনেক বাজেভাবে কাজ করতে পারে আর কি। ইমপ্রেসড কারেন্ট মেথড, এটার কথা আমরা বললাম, এটা আমরা বারবার অলরেডি বলেই ফেলছি এটা কিভাবে কাজ করে। তো এই যে এখানে পাইপলাইন আছে, এখানে স্ক্র্যাপ আয়রন আর গ্রাফাইট আপনি যেটাই অ্যাড করেন এটা হচ্ছে দিলাম, এখান থেকে বাইরে থেকে কারেন্ট প্রোভাইড করব। একটু আগে যেটা ছিল স্যাক্রিফিশিয়াল অ্যানোডে, স্যাক্রিফিশিয়াল অ্যানোডে কোনো এক্সটার্নাল পাওয়ার সোর্স দরকার ছিল না, ওর যে হাই কন্ডাক্টিং ম্যাটেরিয়াল ওখানে অ্যাড করছে, ও নিজে হচ্ছে কোরড করছে আর হচ্ছে পাইপলাইনটা সেভ করছে। বাট এখানে যেটা করতেছি, এখানে যে কোনো, এটা হচ্ছে এখানে ফেরা পাইপলাইন হলে স্ক্র্যাপ ফেরাস অ্যাড করতে পারেন, গ্রাফাইট অ্যাড করতে পারেন, যা ইচ্ছা অ্যাড করতে পারেন এখানে। এটা শুধু একটা কন্ডাক্টিং পার্ট হিসেবে কাজ করবে আর কিছুই না। সো ইলেকট্রন ট্রান্সফার হবে কই থেকে, কারেন্টের মধ্যে দিয়ে আসবে, ইলেকট্রন এদিক বরাবর যাবে, এর কাছে যাবে, ও তখন ক্যাথোডে হবে, আমরা যেটা টার্গেট ওকে ক্যাথোড বানানো, এটা করা। কিন্তু এটার মেইন প্রবলেম হচ্ছে এটাকে হচ্ছে আপনার এক্সটার্নাল পাওয়ার সোর্সের সাথে কানেক্ট করে, ওই যে প্রথম যে মেথডটার কথা বললাম, ওই যে একটা সেল ফরমেশন করে এখানকার এই এই ফরমেশনে নিয়ে আসলাম আর কি, আমরা আর কোনো কিছু না। এই ফরমেশনে নিয়ে এসে আমরা হচ্ছে এখানে ইমপ্রেস কারেন্ট মেথডের মাধ্যমে হচ্ছে এটা সেভ করলাম। এখানে হচ্ছে আপনার অবশ্যই হচ্ছে লিমিটেড কারেন্ট আউটপুট নিয়ে তেমন কথা বলতে হবে না, কারণ হচ্ছে আপনি এখানে সঠিকভাবে কারেন্ট দিতে পারতেছেন। এখানে যে মেথড ঝামেলা হবে সয়েল রেজিস্টিভিটি নিয়ে, সয়েলে যদি হচ্ছে কন্ডাক্টিং সল্ট কম থাকে, যেটা হবে ইলেকট্রন সঠিকভাবে ট্রান্সফার হতে পারবে না, এখানে ইলেকট্রন ডেন্সিটি কমে যাবে বা কারেন্ট ডেন্সিটি কমে যাবে। কমে গেলে যেটা হবে আমরা যেটা বললাম, ফাই এ ফাই সি সমান হবে না, বা ওই আই অ্যাপ্লাইড যেটা দিতে হইতো ওইটা আপনি প্রোভাইড করতে পারতেছেন না, তখন প্রবলেম হতে পারে। তো এটা দুই ভাবে দূর করা যায় কারেন্ট ডিস্ট্রিবিউশনটা ভালো করে, সেটা হচ্ছে একটা কোটিং কোড ইউজ করে, আর একটা হচ্ছে ব্যাকফিল ইউজ করে। কোটিং ইউজ করব কোথায়, কোটিং ইউজ করব আমার এই যে স্ক্র্যাপ আয়রন গুলাতে আছে, বা হচ্ছে যে মেটালটা অ্যাড করতেছেন ওটাতে হচ্ছে কোটিং ইউজ করব। কোটিং ইউজ করলে যেটা হবে সেটা হচ্ছে ইভেনলি হচ্ছে ওইখান থেকে আপনার ইলেকট্রন বের হতে থাকবে, মানে এই বের হতে মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন হবে আর কি। তো ইভেন ডিস্ট্রিবিউশনের কারণে যেটা হবে আপনার হচ্ছে যে আপনার ইলেকট্রন ডেন্সিটি কমে যাচ্ছিল সেটা হচ্ছে থাকবে। আর যদি হচ্ছে ক্যাথোডিক ম্যাটেরিয়ালে যদি কোটিং ইউজ করেন, সেটা হচ্ছে যে কারেন্ট মানে ইলেকট্রনটা ও রিসিভ করবে, সেটা হচ্ছে ইভেনলি চারদিকে ডিস্ট্রিবিউট করে দিবে। ডিস্ট্রিবিউট করার কারণে ইলেকট্রন কারেন্ট ডেন্সিটিটা সমান থাকবে এবং আই অ্যাপ্লাইটের কাছাকাছি দিতে পারবে, এটা একটা কাজ। দ্বিতীয় কথা হচ্ছে ব্যাকফিল অ্যাড করা। এই যে আমরা এই আগের ছবিতেও দেখছিলাম, ওখানে হচ্ছে ব্যাকফিল দিছি। ব্যাকফিল করা মানে কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল এখানে অ্যাড করা। কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল করার কারণে যেটা হবে সেটা হচ্ছে ইলেকট্রনটা এই সয়েল দিয়ে ইজিলি পাস করতে পারবে। তো এই ব্যাকফিল হিসেবে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এই যে ব্যাকফিল ইজ ইউজ টু রিডিউস দ্য রেজিস্টিভিটি অফ নিয়ারবাই সয়েল, আশেপাশের রেজিস্টিভিটিটা কমানোর জন্য, হাই রেজিস্ট্যান্সটা কমে কন্ডাক্টিং ম্যাটেরিয়াল ইউজ করা। তো এই ব্যাকফিল থেকে নর্মালি একটু প্রশ্ন আসে যে কি ব্যাকফিল বলতে কি বুঝি, ব্যাকফিলের কাজ কি, এবং হচ্ছে ব্যাকফিলের কম্পোজিশন কি। তো ব্যাকফিলে যেটা থাকে সেটা হচ্ছে বেন্টোনাইট থাকে, এটা হচ্ছে আমার নর্মাল একটা অর্গানিক ইনঅর্গানিক কলয়েড আর কি, এটা হচ্ছে নর্মালি ইয়েতে পাওয়া যায় আর কি, ওই ক্লে সাবস্টেন্স গুলোতে বেন্টোনাইট পাওয়া যায়। জিপসাম অ্যাড করি, জিপসামের সংকেত জানেন জিপসাম কি? জি স্যার, ক্যালসিয়ামের একটা ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়াম ক্যালসিয়াম সালফেট। সালফেট আর 5% থাকে সোডিয়াম সালফেট। সো দ্যাট দ্য কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল রাইট, সো Na2 প্লাস আছে, সালফেট আছে, সো এগুলো কন্ডাক্টিভিটি বাড়াবে মেটাল গুলার। আর বেন্টোনাইট একটা ইনঅর্গানিক কলয়েড যেটা বললাম, সেটা হচ্ছে ময়েশ্চারকে রিটেন করতে পারে। ও ময়েশ্চার রিটেন করা মানে কি, আপনার এখানে কন্ডাক্টিভিটি বাড়ানো, তাই না? যদি হচ্ছে বেশি ড্রাই হয়ে যায় কন্ডাক্টিভিটি অনেক কমবে না সয়েলের? জি জি স্যার। স্যার। তো বেন্টোনাইট ইউজ করা হয় ওই ময়েশ্চারটা অ্যাবজর্ব করে রাখার জন্য। আর কন্ডাক্টিভিটি বাড়ানোর জন্য যেটা করি সেটা হচ্ছে জিপসাম আর সোডিয়াম সালফেট করে, ওই যে আয়ন গুলাও প্রোভাইড করে। আর বেন্টোনাইট করে কি, বেন্টোনাইট হচ্ছে ময়েশ্চারকে রিটেন করে, ওইটুকু ময়েশ্চার থাকে এবং হচ্ছে কারেন্টটা হচ্ছে সঠিকভাবে ফ্লো হয়।
এটা হচ্ছে টার্গেট। তো দুইটা ওয়েতে আমরা বললাম, ওই যে আমাদের যে প্রবলেম দুইটা, সোয়েল রেজিস্টিভিটি এন্ড কারেন্ট আউটপুট, যে ডিসঅ্যাডভান্টেজটা ছিল এটা ওভারকাম করা যায়। একটা হচ্ছে আমরা কি বলছি, ইনসুলেটিং কোটিং ইউজ করে ইমপ্রুভ কারেন্ট ডিস্ট্রিবিউশন ইমপ্রুভ করতে হচ্ছে, ওটা মানে হচ্ছে সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করে দিচ্ছে, লস হচ্ছে না ইলেকট্রনের কোনো। দ্বিতীয়টা হচ্ছে ব্যাকফিল ইউজ করে। ব্যাকফিল ইউজ করে কনসোয়াল যে রেজিস্টিভিটিটা অনেক হাই ছিল সেটা হচ্ছে আমরা কমায় নিয়ে আসতে পারি। এই দুইটা মেথড করে সিপি মেথডকে আরো হচ্ছে মানে স্ট্রং করা যায় আর কি, কন্ডাক্টিভিটি বাড়ায় এবং হচ্ছে কারেন্ট ডিস্ট্রিবিউশনটি ইভেন করে পাইপলাইন বরাবর। তো ইকোনমিক্স এর কথা যদি বলি, সিপি মেথড অনেক কম ইনএক্সপেন্সিভ প্রসেস, এটা আমরা আগেই বলছি। এখানে জাস্ট একটা স্যাক্রিফিশিয়াল অ্যানোড ইউজ করলেই হচ্ছে, ব্যাকফিল গুলার যে কম্পোনেন্ট গুলো সেগুলো হচ্ছে অনেক কম। আর হচ্ছে রাবার দিয়ে যদি আটকায় দেয় ইনসুলেটিং কোটিং, সেটা হচ্ছে অনেক কম কস্ট কম্পারেটিভ টু আদার মেথড। এটা সব জায়গায় ইউজ করে, মিলিয়ন মানে কিলোমিটার, থাউজেন্ডস অফ কিলোমিটার হচ্ছে দেখা যায় আন্ডার সি পাইপলাইন গুলো যেতে পারে, বা হচ্ছে ওয়েল পাইপলাইন গুলো যেতে পারে। এবং হচ্ছে এই যে হচ্ছে সিপির কথা বললাম, মানে হচ্ছে আপনার ক্যাথোডিক প্রোটেকশনের কারণে যেটা হয়, থিকনেস বা কোরেশন অ্যালাউন্স হচ্ছে একটু কম দিতে পারেন, এটা আমরা প্রথম ক্লাসে বলছিলাম। দেখা যায় 1 মিলিমিটার কোরেশন অ্যালাউন্স যদি কম দেয়, সেটা হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ বেনিফিট আছে, যেহেতু থাউজেন্ডস অফ কিলোমিটার্স অফ পাইপলাইন 1 মিলিমিটার কমায় দিতে পারলেও হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ লাভ, মেটাল সেভিংস হচ্ছে। সো ইকোনমিক্স হচ্ছে অনেক ভালো এটা। সো এক্সাম্পল অফ সিপি, এটা সব জায়গাতে দেখবেন, ক্যানেল গুলাতে, ন্যাচারাল গ্যাস পাইপলাইন গুলাতে, মডার্ন শিপ গুলাতে, সব জায়গায় স্যাক্রিফিশিয়াল অ্যানোড ইউজ করা হয়, ম্যাগনেসিয়াম অ্যালয় গুলো ইউজ করা হয়। তো এই পর্যন্ত হচ্ছে আজকে ক্লাস আমাদের থাকুক। এটা হচ্ছে আরেকটা চ্যাপ্টার অর্ধেক পর্যন্ত পড়া ফেলছি, এটা হচ্ছে চ্যাপ্টার 14। তো এর পরের পার্টটা হচ্ছে আমরা অ্যানোডিক প্রোটেকশন মেথড আর কি, সেটা হচ্ছে আমরা আগামী ক্লাসে কথা বলবো।